ওকে, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো শুরু হয়েছে? ওকে, ঠিক আছে। তো হচ্ছে আজকে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্ব 4, অর্থাৎ আমরা আমাদের 4 নম্বর পর্ব নিয়ে আজকে ক্লাস করব। তো এর আগের 2 দিন আমরা কি পড়েছিলাম? আমরা ডি ব্লক এলিমেন্ট পড়েছিলাম, রাইট? মানে ডি ব্লক মৌলসমূহের আমরা যে ধর্ম আছে ওই ধর্মগুলো নিয়ে আমরা পড়তেছিলাম, যে কারা ডি ব্লক মৌল, তারা কি কি জিনিস দেখায়, তাদের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবং ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই আমাদের কিন্তু ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই শেষ। তা আমরা আজকে ওই ডি ব্লক মৌলের লাস্ট যেই পার্ট, সেই লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। এবং এইখানে দেখব হচ্ছে আমরা ডি ব্লক মৌলের সংকরায়ন, যেটা কিনা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এবং এই ডি ব্লক মৌলের সংকরায়ন থেকে কিন্তু আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। সবসময় তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা, তোমার বোর্ড পরীক্ষা বলো আর তুমি অ্যাডমিশন টেস্ট বলো, যেখানেই বলো না কেন, ডি ব্লক মৌল থেকে কিন্তু তোমার সবসময়ই প্রশ্ন এসে থাকে। ওকে, সো যেহেতু এই ডি ব্লক এলিমেন্ট আমাদের সিলেবাসের মধ্যে আছে, সো আমাদের ডি ব্লক এলিমেন্টটাকে খুব ভালো করে পড়তে হবে। এবং ভাইয়া তোমাদেরকে যা পড়িয়েছি এই সাইকেল 1 প্রোগ্রামে, এইটা মোটামুটি তোমাদের বলা যায় যে ডি ব্লকের জন্য সব থেকে বেশি পড়ানো হয়েছে এবং অনেক কিছু ডিটেলসে পড়ানো হয়েছে, যেটা দিয়ে তোমরা কী করতে পারবা, এই অ্যাডমিশন পর্যন্ত পার করে ফেলতে পারবা। ঠিক আছে? সো এই ডি ব্লক থেকে যা পড়ানো হয়েছে এটা দিয়ে তোমরা অ্যাডমিশন পর্যন্ত কভার করে ফেলতে পারবা। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো, জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। না, বিশ্বাস হবে না কেন? সোয়ান বলছে তার মানে অবশ্যই ক্লাস শুরু হয়েছে। এটা মজা ব্যাপার হচ্ছে না, একটা রিফ্লেকশন দেখা যায় এটার। সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। দেখ, ও আচ্ছা, একটা সুন্দর ইফেক্ট আসছে। আর এই পোলাপান তাড়াতাড়ি জয়েন করো, জয়েন করলে শুরু করবো আমরা হচ্ছে আজকের অনেক পোলাপান যুক্ত হয়েছে, 40 জন একটা ক্লাস রুম হয়ে গেছে একদম। হ্যাঁ, যারা জয়েন করে না তারা যদি কথাটা শুনতে পারবে, হ্যাঁ না, শুনবে ওরা পরে শুনে নিবে, পরে শুনে নিবে। এই তো সবাই জয়েন করতেছে, সাবাস, জয়েন করো। জয়েন করলেই ক্লাস শুরু করে দিচ্ছি আমাদের ডি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক মৌল। ঠিক আছে ভাইয়েরা, আসো। আমরা কিন্তু ভাই ডি ব্লক এলিমেন্ট থেকে যা পড়ছি, তো এতটুকুই কিন্তু ইনাফ। ভাইয়ার খাতায় যা আছে এতটুকু পড়লেই হবে। ডি ব্লক এলিমেন্ট থেকে এর বেশি কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। একটু সবাইকে মেনশন করে দেই। না, হচ্ছে না। আজকে ক্লাস একটু দেরি হলো কেন? আজকে ক্লাস একটু দেরি হয়েছে কারণ আজকে আমরা একটা নতুন স্টুডিওতে ক্লাস নিচ্ছি। আমাদের সবগুলো স্টুডিওতে ক্লাস চলতেছে, সো আমরা তোমাদের জন্য এখন নতুন একটা স্টুডিওতে আলাদা করে যে সব লাইট টাইট সেট আপ করে ক্লাস নিলাম, এই জন্য হচ্ছে একটু লেট হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা শুরু করি আমাদের ক্লাস আজকের। হ্যাঁ, তো দেখো আমরা দেখবো হচ্ছে এই যে তোমার ডি ব্লক এলিমেন্ট। এখন এই ডি ব্লক মৌল পড়তে গেলেই প্রথমেই দেখো আমরা আজকে ডি ব্লক মৌলের সংকরায়ন করব। তো এই সংকরায়ন পড়ার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগে, আর সেটা হচ্ছে তোমাদের লিগ্যান্ড। তো লিগ্যান্ড কি, এটা কিন্তু গত ক্লাসেও তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম, রাইট? লিগ্যান্ড কি জিনিস, লিগ্যান্ড কি করে তোমরা জানো সবাই। লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড হচ্ছে মুক্তজোর ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করে। লিগ্যান্ড কি করে ভাইয়ারা বলো তো? লিগ্যান্ডের কাজ হচ্ছে মুক্তজোর ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? সন্নিবেশ বন্ধন
তৈরি করে। দেখো এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, রাইট? গতদিন ধরে এগুলোই দেখছি আমরা। লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো আমাদের এই লিগ্যান্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? লিগ্যান্ডকে ভাই দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে সন্নিবেশ সংখ্যার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে আমরা ভাগ করতে পারি, আর একটা হচ্ছে শক্তিমাত্রার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে আমরা ভাগ করতে পারি। তুমি যদি সন্নিবেশ সংখ্যার উপর বেস করে লিগ্যান্ডকে ভাগ করো তাহলে লিগ্যান্ডকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় মনোডেন্টিক লিগ্যান্ড, আর একটাকে বলা হয় পলিডেন্টিক লিগ্যান্ড। ভাইয়া মনোডেন্টিক কারা? ভাইয়া যারা 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 একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে বা একটা মুক্তজোড় দান করে, যারা একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে তাদেরকে আমরা বলি মনোডেন্টিক লিগ্যান্ড। আর ভাইয়া পলিডেন্টিক লিগ্যান্ড কারা? যারা একাধিক সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে পলিডেন্টিক লিগ্যান্ডের কাদেরকে বলবো আমরা? যারা একাধিক একাধিক সন্নিবেশ বন্ধন তৈরি করবে, সন্নিবেশ বন্ধন তৈরি করে তাদেরকে বলি হচ্ছে আমরা পলিডেন্টিক লিগ্যান্ড। যেমন এইখানে যে লিগ্যান্ডগুলো দেখতেছ, CO কার্বনিল, সায়ানাইড, নাইট্রো, NH3, H2O, হাইড্রোক্সিল, হ্যালাইড, এরা সবাই কিন্তু আমাদের মনোডেন্টিক লিগ্যান্ড। অর্থাৎ এরা সবাই একটা করে সন্নিবেশ বন্ধন দান করে, অর্থাৎ এদের সন্নিবেশ সংখ্যা হবে 1। এদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 1। তাহলে সন্নিবেশ সংখ্যা কত ভাইয়ারা? সন্নিবেশ সংখ্যা 1। কেন সন্নিবেশ সংখ্যা 1? কারণ তো এই যে বলি দিছে এরা মনোডেন্টিক লিগ্যান্ড। এই মনোডেন্টিক লিগ্যান্ডে আমাদের একটা করে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে। সো একটা মুক্তজোড় ইলেকট্রন দান করে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। সো এগুলো সব হচ্ছে আমাদের মনোডেন্টিক লিগ্যান্ড। আচ্ছা ভাই পলিডেন্টিক লিগ্যান্ড কারা? ভাইয়া পলিডেন্টিক লিগ্যান্ড হচ্ছে কারা ভাইয়া? যারা একাধিক সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। যেমন এইখানে যে এক্সাম্পলটা দেওয়া দেখো, এই যে NH2 এটা হচ্ছে হাইড্রোজিন। এর নাম কি? এর নাম হচ্ছে ভাইয়া হাইড্রোজিন। এই যে হাইড্রোজেন আছে এটা আমাদের দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। ওকে, তারপরে এই যে C2O4 2-, এখানে 2- হবে, C2O4 2-। এই যে এই আয়নটাকে আমরা বলি অক্সালেট আয়ন। এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। মানে C2O4 2- বলতে এরকম, C2O4 2-। এটার গাঠনিক সংকেতটা এরকম ভাইয়া, COO-, COO-। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় অক্সালেট আয়ন। নাম কি একটু বাংলা লেখা রাখো, এগুলো পরে কাজে লাগবে, এখন না লাগলেও পরে এটা কাজে লাগবে। এটার নাম হচ্ছে অক্সালেট আয়ন। ওকে, তাহলে এটার নাম কি ভাইয়ারা? অক্সালেট আয়ন। এখন আমাদের যে অক্সালেট আয়নটা আছে এটারও কিন্তু সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। অর্থাৎ এটাও কিন্তু আমাদের দুইটা তোমার হচ্ছে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তাই এটাকে আমরা বলি পলিডেন্টিক লিগ্যান্ড। মানে যারা একাধিক সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে তাদেরকেই বলি পলিডেন্টিক লিগ্যান্ড। এরপরে এখানে দেখো আরেকটা আছে EDTA। এটা গতদিনও বলছিলাম, EDTA এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। এটা কিন্তু 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। ওকে, তারপরে তুমি আরেকটা জিনিস দেখবা, ওটাকে বলা হয় EN যদি থাকে এরও সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। এও 2টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। EN মানে কি? EN মানে হচ্ছে ইথিলিন ডাইয়ামিন। এই CH2 এইদিকে একটা NH2, এইদিকে একটা NH2, এটাকে বলা হয় ইথিলিন ডাইয়ামিন, বা এটা সংক্ষেপে এটাকে বলা হয় EN। এই যে ইথিলিন ডাইয়ামিন বা EN আছে, যেটা আমরা বলি না কেন, এটারও কিন্তু সন্নিবেশ সংখ্যার মান হচ্ছে 2। তাহলে এই যে দেখো এগুলোকে আমরা বলি হচ্ছে ভাই পলিডেন্টিক লিগ্যান্ড। মানে যারা একাধিক সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে তাদেরকে বলি পলিডেন্টিক লিগ্যান্ড। আর যারা একটাই সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে তাদেরকে বলি হচ্ছে আমরা মনোডেন্টিক লিগ্যান্ড। তো সাধারণত সচরাচর আমরা যেই লিগ্যান্ডগুলো দেখে থাকি এগুলো সবই হচ্ছে মনোডেন্টিক লিগ্যান্ড। এবং তোমরা যত এক্সাম্পল দেখবা, যাই দেখবা, সব মনোডেন্টিক লিগ্যান্ডই দেখবা, এগুলাই দেখবা। মাঝে মধ্যে কোশ্চেন কঠিন করতে চাইলে তোমাকে বলতে পারে এইটার সন্নিবেশ সংখ্যা কত, মানে পলিডেন্টিক লিগ্যান্ড কোনটা, এগুলোর এক্সাম্পল MCQতে জানতে চাইতে পারে। সো এই ছাড়া পলিডেন্টিক লিগ্যান্ড থেকে একাডেমিক লেভেলে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই কম। বাট অ্যাডমিশনে গেলে আমরা এই পলিডেন্টিক লিগ্যান্ড নিয়ে অনেক পড়াশোনা করব, এগুলো রিলেটেড জিনিসপাতি নিয়ে তখন আমরা অনেক কাজ করব। বাট নট নাও। HSCর জন্য তোমরা খালি এই মনোডেন্টিক লিগ্যান্ডটা সম্পর্কে জানলেই হবে। তো তাহলে কি দেখলাম? সন্নিবেশ বন্ধন কে কয়টা তৈরি করতে পারে, এর উপর বেস করে আমরা কি করলাম? লিগ্যান্ডকে দুই ভাগে ভাগ করলাম, একটাকে মনোডেন্টিক লিগ্যান্ড, একটাকে
পলিডেন্টিক লিগ্যান্ড। হ্যাঁ, এবার এই লিগ্যান্ডগুলোকে শক্তিমাত্রার উপর বেস করে আবার দুই ভাগে ভাগ করা যায়। কার উপর বেস করে? শক্তিমাত্রা। তো শক্তিমাত্রার উপর বেস করে লিগ্যান্ডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আর একটা হচ্ছে উইক লিগ্যান্ড। একটা স্ট্রং লিগ্যান্ড আর একটা উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড কারা? দেখো এক্সাম্পল দেওয়া আছে, সিও কার্বনিল মূলক, সায়ানাইড এবং নাইট্রো। সিও কার্বনিল এবং নাইট্রো এরা হচ্ছে আমাদের স্ট্রং লিগ্যান্ড, আর বাকি যা আছে সব হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। তাহলে তোমাকে যদি বলা হয় যে ভাইয়া পানি একটা কি লিগ্যান্ড, ভাইয়া উইক লিগ্যান্ড, বা হাইড্রোক্সিল একটা কি লিগ্যান্ড, বা উইক লিগ্যান্ড, বা এই ক্লোরাইড একটা কি লিগ্যান্ড, উইক লিগ্যান্ড, এগুলো সব হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড, অর্থাৎ বাকি সবই হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। তাহলে ফার্স্টে মনে রাখবা আমাদের যে কারা সব থেকে স্ট্রং লিগ্যান্ড বলো তো ভাইয়ারা? এই সিও, তারপরে সিএন, তারপরে কি NO2, এগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি স্ট্রং লিগ্যান্ড। তো সায়ানাইডের শক্তিমাত্রা সব থেকে বেশি, তারপরে সিও, তারপরে NO2, এইভাবে হচ্ছে লিগ্যান্ডের শক্তিমাত্রা যায়। তো তোমার এত কিছু জানার দরকার নাই, তুমি খালি মনে রাখবে স্ট্রং লিগ্যান্ড হচ্ছে এরা, আর বাকি সব হচ্ছে উইক লিগ্যান্ড। এবং একটা কথা মনে রাখবা, এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া কারো কারো ক্ষেত্রে স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে, আবার অ্যামোনিয়া কারো কারো ক্ষেত্রে উইক লিগ্যান্ড হিসেবে কাজ করে। বা কার ক্ষেত্রে কীরকম করে এটা বিভিন্ন যৌগ অনুযায়ী, আয়ন অনুযায়ী ডিফারেন্ট হয়। কোন অবস্থান্ত ধাতু নিছ তার উপর ডিপেন্ড করে, পুরো কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। তো অ্যামোনিয়া সবসময় একটা ক্যাচার লাগায় রাখে, একটা ঝামেলা লাগায় রাখে। যেই জটিল যৌগগুলোর মধ্যে অ্যামোনিয়া থাকবে সেখানেই দেখবা ও একটা গ্যাঞ্জাম করতেছে। তো এই অ্যামোনিয়া বাবাজি কারো কারোর সাথে স্ট্রং, কারো কারোর সাথে উইক, নানা গ্যাঞ্জাম করে। বাট অ্যামোনিয়া একজনের সাথে সবসময় স্ট্রং, সেটাকে জানো? সেটা হচ্ছে কোবাল্ট। অ্যামোনিয়া কোবাল্টের সাথে অলওয়েজ স্ট্রং। তাহলে মনে রাখবা, অ্যামোনিয়া অন্যান্যদের ক্ষেত্রে স্ট্রং না উইক, এইটা জানার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া কোবাল্টের সাথে অলওয়েজ স্ট্রং। আল্লাহ দুনিয়ার সবসময় অ্যামোনিয়া আর কোবাল্টে যদি এক লগে দেখছো তাহলে বলবা যে অ্যামোনিয়া ওইখানে স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এই লিগ্যান্ডের কনসেপ্ট। লিগ্যান্ডের কনসেপ্ট আমাদের অনেক ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে লিগ্যান্ডের কনসেপ্ট থেকেই কিন্তু আমরা এখন তোমার জটিল যৌগের সংকরায়ন কিভাবে বের করে সেই জিনিসটা দেখব। তো আমরা এই জটিল যৌগের সংকরায়ন নিয়ে এখন পড়াশোনা করব। বাট তার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা কি বলতো? এই যে লিগ্যান্ড। লিগ্যান্ড কি জিনিস? লিগ্যান্ড কি জিনিস? ওকে, এবং লিগ্যান্ডের কনসেপ্টটা কি? তো লিগ্যান্ডের কনসেপ্টটা কি আমরা মোটামুটি হয়তো এইটুকু বুঝে গেছি, লিগ্যান্ড কি জিনিস, রাইট? লিগ্যান্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে। ওকে, ওকে, আসো, ঠিক আছে, চলো তাহলে ভাইয়া। তো এখন একটু বোঝার ট্রাই করি আমরা। তো আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে তোমার জটিল যৌগের সংকরায়ন। তো জটিল যৌগে তুমি সংকরায়ন পড়বা। আচ্ছা, তো দেখো এই জটিল যৌগের সংকরায়নের মধ্যে আমাদের এই জটিল যৌগগুলো দেওয়া আছে। দেখো তিনটা জটিল যৌগ দেওয়া আছে। একটা হচ্ছে K4FeCN6, একটা হচ্ছে K4FeCl6, আর একটা হচ্ছে K3FeOH6। খেয়াল করো, এই যে তিনটা জটিল যৌগ দেওয়া আছে, এই জটিল যৌগগুলোর মধ্যে কী ধরনের হাইব্রিডাইজেশন হবে বা কী ধরনের সংকরায়ন হবে এটা আমরা কিভাবে বের করব। তো এই সংকরায়ন করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে সবার আগের সিস্টেম হচ্ছে তুমি কি করবা? তুমি ফার্স্টে জটিল আয়নটার ইলেকট্রন বিন্যাস বের করবা। কি করবা? জটিল আয়নের ইলেকট্রন বিন্যাস বের করবা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তুমি আমাকে বলো এখানে এই যে জটিল যৌগটা যে আছে, এই জটিল যৌগের মধ্যে কেন্দ্রীয় ধাতুকে, অবস্থান্তর ধাতু হচ্ছে আমাদের আয়রন। তাহলে আমরা এই আয়রনকে নিয়ে কাজ করব। ফার্স্ট কাজ হচ্ছে আমি ফার্স্ট এখানে লিখলাম K4FeCN6। তো আমরা এটা সংকরায়ন বের করব। ওকে, তো ভাইয়ারা সংকরায়ন কি, সংকরায়ন কেন হয়, সংকরায়ন কিভাবে হয়, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আরও একটু পরে। সংকরায়ন সম্পর্কে বিস্তারিত বিভিন্ন ধরনের ক্লাস হবে, সেটা আমাদের আরও কয়েকদিন পরে, এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যেই হবে। আরও 2টা ক্লাস পরে আমরা সংকরায়ন নিয়ে আলোচনা করব ডিটেলসে। বাট আজকে আমরা সংকরায়ন কিভাবে বের করতে হয় জটিল যৌগের জন্য সেটা শিখে ফেলবো। পরবর্তীতে আমরা এই সংকরায়ন নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো K4FeCN6 যে কম্পাউন্ডটা আছে, এটার যদি বলে সংকরায়ন বাইর করো, তোমার কাজ হচ্ছে ফার্স্টে এখানে কেন্দ্রীয় ধাতুকে আয়রন, এই আয়রনকে নিয়ে কাজ করা। তো তুমি দেখো তোমার এখানে কেন্দ্রীয় ধাতু হচ্ছে আয়রন, তুমি ফার্স্টে আয়রনকে লিখবা। লেখার পর তুমি দেখো তো এইখানে এটা কি আয়রন, এটা কি আয়রন? এই জায়গায় কি আয়রন আছে না আয়রন কোনো আয়ন অবস্থায় আছে?
তো এবার হচ্ছে আমাদের এটার জারণ মান বের করতে হবে। তাহলে ফার্স্টে আমাদের যে কেন্দ্রীয় ধাতুটা থাকবে, কেন্দ্রীয় ধাতু বলতে যে অবস্থান্তর ধাতু থাকবে, সে অবস্থান্তর ধাতুর জারণ মান বের করতে হবে। সংকরণের ফার্স্ট স্টেপ, অবস্থান্তর ধাতুর জারণ মান বের করব। অবস্থান্তর ধাতুর জারণ মান বের করব, জারণ মান বের করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। ওকে, স্টেপ নাম্বার 1। সেকেন্ড স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করব। ওকে, এরপর স্টেপ 3, লিগ্যান্ড অনুযায়ী কম্প্রেস করব। ওকে, লিগ্যান্ড অনুযায়ী কম্প্রেস করব। তা আসো দেখি। কে ফর Fe6, ফার্স্ট স্টেপ অবস্থান্তর ধাতুর জারণ মান বের করো। ফার্স্টে আয়রনের জারণ মান বের করো এখানে। তো কিভাবে বের করবা ভাইয়া জারণ মান? গত ক্লাসে এগুলো দেখাইছি তোমাদেরকে। এখানে জারণ মান কেমনে বের করে ভাইয়া? পটাশিয়ামটা সারা জীবন কি লিখি আমরা? পটাশিয়াম প্লাস, তাই না? তাহলে পটাশিয়ামের জারণ মান কত? +1। তাহলে এর জন্য লিখবা +1। কয়টা পটাশিয়াম আছে? 4টা, × 4 যোগ আয়রনেরটা বের করব। তাহলে এর জন্য কত হবে ভাইয়ারা? x যোগ সায়ানাইডে সারা জীবন কি লিখছস? সায়ানাইড মাইনাস, তাহলে কি লিখবা? -1 ইন্টু কয়টা সায়ানাইড আছে? 6টা, × 6 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে তোমার এখান থেকে মান চলে আসবে। x এর মান কত? তুমি ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে x এর মান আসবে +2। তার মানে আমার এই জায়গায় আয়রনের জারণ মান হচ্ছে +2। ওকে, এখানে আয়রনের জারণ মান +2। তো তুমি যদি এই আয়রন চিন্তা করো, দেখো আয়রন মানে কি? আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, রাইট? তুমি যদি আয়রন Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি হবে? আমরা জানি আমি যদি বলি তোমাকে আয়রন বললে কি হয়? ইলেকট্রন বিন্যাস করলে 4s3d, পারমাণবিক সংখ্যা 26। তাহলে শর্টকাটটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, 4s2 3d6। যখন আমার এইখানে কি আয়রন আছে না আয়রন 2+ আছে? আয়রন 2+। তাহলে আমি যদি আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করি কি হবে বলো তো ভাইয়ারা? ইলেকট্রন কোথা থেকে যায়? সবার লাস্টের শক্তি স্তর থেকে। সবার লাস্টের স্তরকে 4s, তাহলে ইলেকট্রন যাওয়ার সময় 4s থেকে যাবে। এগুলো সেই কতদিন ধরে বলে আসতেছি। তাহলে 4s থেকে ইলেকট্রন চলে গেল 4s0, থাকবে কত? 3d6। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলে আমার আসতেছে 4s0 3d6। আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করব, জারণ মান বের করব। সেই জারণ মানের আমরা ইলেকট্রন বিন্যাস বের করলাম। করার পর এই জিনিসটাকে তুমি ভেঙে লিখবা। এই 3d6কে তুমি ভেঙে লিখবা 1 2 3 4। আমরা এগুলোকে এইভাবে লিখবো আর কি, ভেঙে লিখবো। একটু লেখো, দেখা রেখে দেই। এই যে 1 2 3 4। হ্যাঁ ব্রো, না এসি লাগতে পারে, ফ্যান দিলে সাউন্ড হবে। হ্যাঁ সি আকিব ভাই, সি। আচ্ছা ওকে, দেখো খেয়াল করো, সমস্যা নেই। একটা এই ফ্যানটা দূর থেকে দিয়ে দিলেই হবে। আচ্ছা 4s 3d6, রাইট? এটা হচ্ছে আমাদের 3d6। বলো তো 3dর পরে কে থাকে? 3dর পরে থাকে হচ্ছে আমাদের 4s, রাইট? 4s। তারপরে কে বলো তো ভাইয়ারা? তারপর হচ্ছে আমাদের 4p। তারপরে কে বলো তো ভাইয়ারা? আমাদের 4d। দেখো এই যে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাসটা মানে কি? যে 4s2 3d6 বা 4s0 3d6। তারপরে কি বলো তো, তোমরাই বলো। তারপরে কি থাকবে? 4p0, তারপরে 4d0, রাইট? তা আমরা এগুলোকে এইভাবে লিখবো। এখন বলো তোমার 3dতে কয়টা ইলেকট্রন আছে? 6টা না? তাহলে 6টা ইলেকট্রনকে লিখবা 1 2 3 4 5 6। আমি 6টা ইলেকট্রন লিখলাম। তাহলে ফার্স্ট কাজ ভাইয়া অবস্থান্তর ধাতুর জারণ মান বের করবা, ভালো কথা। এরপরে কি করবা? সেকেন্ড কাজ ইলেকট্রন বিন্যাস করব। এই যে আমি আয়নের ইলেকট্রন বিন্যাস করলাম, করার পর এটাকে আমি এভাবে ভেঙে লিখবো, ঠিক আছে? লেখছো 4s0 3d6 4p0 4d0, এই পুরো জিনিসটাকে এভাবে লিখলাম। লেখার পর এইবার কাজ হচ্ছে, এইবার তুমি দেখবা এই যে যেই জটিল যৌগটা তুমি দেখতেছো, এখানে যে লিগ্যান্ডটা আছে, এই লিগ্যান্ডটা কি স্ট্রং নাকি লিগ্যান্ডটা উইক? লিগ্যান্ডটা কি স্ট্রং নাকি উইক? যদি স্ট্রং লিগ্যান্ড হয় তাইলে এই ইলেকট্রনকে চাইপা কম্প্রেস করবে। যদি স্ট্রং লিগ্যান্ড হয় ইলেকট্রনকে চেপে কম্প্রেস করবে। আর যদি উইক লিগ্যান্ড হয় তাহলে সে কম্প্রেস করবে না।
তাহলে দেখো তো একটু আগে যে আমরা লিগ্যান্ডের প্রকারভেদ পড়ছি, তাহলে ভাই কারা স্ট্রং লিগ্যান্ড? যারা কম্প্রেস করতে পারে, যারা কম্প্রেস করতে পারে, অর্থাৎ যারা চাপ দিতে পারে তারা স্ট্রং। আর উইক কারা? যারা কম্প্রেস করতে পারে না, কম্প্রেস করতে পারে না, তারা হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। তো এবার আমার কাজ হচ্ছে আমি কি করব ভাইয়া, আমি দেখব আমার যেখানে লিগ্যান্ডকে সায়ানাইড কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড? স্ট্রং লিগ্যান্ড। তাহলে সে কম্প্রেস করতে পারবে নাকি পারবে না? পারবে। তাহলে সে কি করবে, যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে কম্প্রেস করবে। অ্যান্ড ইলেকট্রনগুলো দেখো কম্প্রেস করে কি করে, এই যে ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে এগুলোরে চাইপা মনে করো একদিকে নিয়ে আসবে সবাইরে। ওকে, তো এরা লিগ্যান্ড দেখলে সবসময় মনে রাখবা, ডি অরবিটালের ইলেকট্রনগুলো লিগ্যান্ড দেখলে ভয় পায়। তো যখন আমরা ভয় পাই তখন আমরা কি করি, আমরা একা থাকতে চাই নাকি আমরা সংঘবদ্ধ থাকতে চাই? আমরা সংঘবদ্ধ থাকতে চাই, রাইট? তো এই ইলেকট্রনগুলো সব সংঘবদ্ধ হয়ে যাবে, অর্থাৎ চাইপা এরা যতটা কম্প্যাক্ট হওয়া যায় ততটা কম্প্যাক্ট থাকবে। এখন দেখো ইলেকট্রন আছে কয়টা? 6টা। তো এই 6টা ইলেকট্রন দেখো এখন কয় ঘরে গিয়ে ঢুকবে? 3 ঘরে ঢুকবে। কার ভয়ে ঢুকছে? লিগ্যান্ডের ভয়ে। লিগ্যান্ডের ভয়ে এরা চাইপা ঢুকে গেছে। কেন? কারণ লিগ্যান্ড হচ্ছে স্ট্রং লিগ্যান্ড করা ভয় পায়, সো এরা কম্প্যাক্ট হয়ে গেছে। হওয়ার পর বাকি যে অরবিটালগুলো আছে এগুলোকে রেখে দাও ফাঁকা। এই লিখলাম। তা এইবার কাজ হচ্ছে কি ভাইয়া, এখন কাজ হচ্ছে আমাদের, এবার আমরা দেখব আমাদের, এইবার দেখো খেয়াল করো, চাপলো, চাইপা দিলা, সবই ঠিক আছে। এখন মনে রাখবা যেই যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরগুলোতে এবার লিগ্যান্ড গিয়ে ঢুকবে। এই যে চাপ দিল লিগ্যান্ড, যে এদেরকে চাপলো, চাপার পরে যে ফাঁকা অরবিটাল তৈরি হইলো, এই ফাঁকা অরবিটালগুলোতে কে গিয়ে বসবে? এবার লিগ্যান্ড গিয়ে বসবে। লিগ্যান্ড মনে করো যে বসে গেছে গিয়া ওই সর চাপাই চুপাই দিয়া, এরপর মনে করো জায়গা ফাঁকা কইরা ওই ফাঁকা জায়গায় গিয়ে হচ্ছে বসে ঢুকবে। ঠিক আছে, এখন দেখো এই অরবিটালে বসে ঢুকবে, এই অরবিটালে বসে ঢুকবে। এখন বসে কি করে? লিগ্যান্ডের কাজ কি? লিগ্যান্ডের কাছে হচ্ছে 2টা করে ইলেকট্রন থাকে। একটা লিগ্যান্ড কি করে? 2টা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করে। সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে দেখো লিগ্যান্ড কয়টা ইলেকট্রন দেয়? 2টা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো বসে করে কি মনে করো, এই যে, এবং বলো একটা অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়ারা? 2টা। বসে আইসা এই ফাঁকা অরবিটালে একটা ঢুকবো, এইখানে এসে একটা ঢুকলো, মানে দেখো এই ঘরে এই যে ফাঁকা অরবিটালের মধ্যে এবার বসে গিয়ে ঢুকবো। তাহলে বসে এই যে 2টা ইলেকট্রন দিয়ে এখানে ঢুকছে, তারপরে এই হেরে 2টা ইলেকট্রন দিয়ে এখানে ঢুকছে, এরপরে এই 2টা ইলেকট্রন দিয়ে এখানে ঢুকছে। তাহলে কয়টা লিগ্যান্ড ঢুকছে? 1 2 3টা লিগ্যান্ড ঢুকছে। তোমার কাছে টোটাল লিগ্যান্ড আছে কয়টা? 6টা। তাহলে এই এখানে একটা লিগ্যান্ড, এখানে একটা লিগ্যান্ড, এখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড। বুঝছো? তাহলে দেখো তো আমার এখানে কয়টা ডি অরবিটালে সে ঢুকছে? বসে কয়টা ডি অরবিটালে ঢুকছে? বসে 2টা ডি অরবিটালে ঢুকছে, তাই আমরা বলি D2। বসে কয়টা এস অরবিটালে ঢুকছে? বসে একটা এস অরবিটালে ঢুকছে, তা আমরা তাকে বলি এস। কয়টা পি অরবিটালে ঢুকছে? বস 3টা পি অরবিটালে ঢুকছে, তা আমরা বলি P3। তো দেখো 2টা ডি অরবিটালে ঢুকছে তাই D2, এরপরে একটা এসে ঢুকছে তাই এস, 3টা পিতে ঢুকছে তাই P3। তাহলে সংকরণ কী হইল? D2sp3। কী হইল বলো তো ভাইয়ারা? D2sp3। তার মানে আমাদের এই K4FeCN6 এই যৌগটাতে D2sp3 সংকরায়ন হয়। তাহলে সংকরণের নাম, সংকরায়নটা কি? D2sp3। এইবার দেখো এই জায়গা থেকে তুমি অনেক কিছু বাইর করতে পারবা। বলো তো ভাইয়ারা এটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? একটু কমেন্ট করো তো। গত ক্লাসে পড়াইছি, এটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? বলো দেখি, এই ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলো দেখি এটা। এই যে চাপার পরে দেখো তো চাপলো, এই যে লিগ্যান্ড যায় সে চাইপা মাইপা যে ঢুকলো, ঢুকার পরে দেখো তো ডি অরবিটালে সব কি ইলেকট্রন? জোড়া ইলেকট্রন না? ডি অরবিটালে সব জোড়া ইলেকট্রন, দেখো সব পেয়ার ইলেকট্রন, জোড়া ইলেকট্রন। যদি ভাইয়ারা জোড়া ইলেকট্রন থাকে, যদি ডি অরবিটালে জোড়া ইলেকট্রন থাকে তাহলে কি হবে বলো দেখি? তোমাদেরকে পড়াইছি ভেরি গুড ডায়াম্যাগনেটিক। অস্থির পোলাপান, অস্থির কোপ বেটা, তোরাও বস হয়ে গেছোস। স্ট্রং লিগ্যান্ড সবগুলা, এগুলো সব স্ট্রং লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে এটা কি ম্যাগনেটিক বলো?
সবগুলা জোড়া ইলেকট্রন আছে। সো যেহেতু সবাই জোড়া ইলেকট্রন, সো এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক, এটা আমাদের ডায়াম্যাগনেটিক। ওকে, বলো ডি অরবিটালে কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে? নাই। তাইলে এখানে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0, সিঙ্গেল ইলেকট্রন ইকুয়াল টু 0। সুতরাং আমি বলতে পারি n এর মান 0। আর তোমরা পড়ছিলা ম্যাগনেটিক মোমেন্ট কেমনে বের করে, √n ইন্টু n+2, রাইট? তাহলে এখন তুমি আমারে বলো, এই গতদিন আমরা পড়ছিলাম এখানে ম্যাগনেটিক মোমেন্টের মান, এগুলো বসায় দাও, 0 বসায় দাও। 0 বসায় দিলে ম্যাগনেটিক মোমেন্টের মান আসবে 0, অর্থাৎ এর কিন্তু ডায়াম্যাগনেটিক, আর আমরা জানি ডায়াম্যাগনেটিক যারা তাদের ম্যাগনেটিক মোমেন্টের মান হয় 0। কেন 0 হয়েছে? কারণ এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রনই থাকে না। ক্লিয়ার? ওকে, গুড। তাহলে দেখো K4Fe6 এটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। তো গতদিন আমি তোমাদেরকে বলছিলাম 3টা যৌগ আমি ফাঁকা রাখছিলাম, যে বলছিলাম এগুলো পরে পড়াবো। দেখো এগুলো আমরা পরেই পড়াইতেছি, যে এখন পড়াইতেছি, আশা করি তোমরা পারবা। আসো আমরা আরেকটা সংকরণ দেখবো আগে, হ্যাঁ আরেকটা সংকরণ দেখবো, তারপরে আরেকটা বুঝাবো, তারপরে তোমাদেরকে করতে দিব। তোমাকে বললাম K4 K3, এটা দিলাম K3FeCN6, ধরো এই যৌগটার কথা বললাম, এখানে কি ধরনের সংকরায়ন হয়। স্টেপ 1, অবস্থান্তর ধাতুর জারণ মান নির্ণয় করব। এখানে অবস্থান্তর ধাতুকে আয়রন, আয়রনের জারণ মান বাইর কর। খেয়াল করে দেখো এখানে জারণ মান আসবে +3। তুমি ক্যালকুলেশন করে দেখো, এই যে ভাই এখানে যেভাবে করছি এভাবে করে দেখো, এটা জারণ মান আসবে +3। তাহলে এখন দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কালারটা চেঞ্জ করে নেই। তোমাকে আমি আয়রন বললাম, ধরো আয়রন বলছি, আয়রনের পারমাণবিক সংখ্যা 26, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে 4sr3d 4s2 3d6। যখন তোমাকে আমি বলতেছি Fe3+, দ্যাট মিনস 3টে ইলেকট্রন চলে গেছে। 3টে ইলেকট্রন কোত্থেকে যাবে? ব্যাস সবার লাস্টের স্তর থেকে। সবার লাস্টে কে আছে? 4s আছে। তাহলে 4s থেকে 3টা যাবে, 4s থেকে 3টে ইলেকট্রন চলে যাবে। তো যদি 4s থেকে 2টা যায়, 3টা তো যাইতে পারবে না, 4s থেকে 2টা, তাহলে বাকিটা কার কাছ থেকে যাবে? 3d থেকে। তাহলে কি হবে বলো তো ভাইয়ারা? 4s0 3d5। ওকে, এবার আমাদের কাজ কি? এই ইলেকট্রন বিন্যাসটা ভাঙা লিখবা। এই যে 3d5 লেখো, ফার্স্টে 3d5 1 2 3 4 5 3d5। 4s এ কয়টা ইলেকট্রন আছে? 0টা। 4p তে কয়টা ইলেকট্রন আছে? কোনো ইলেকট্রন নাই। বা 4d তে কয়টা ইলেকট্রন আছে? বা 4d তেও কোনো ইলেকট্রন নাই। 4d 0, 4p 0, 4sও 0। খালি ইলেকট্রন আছে কই? 3d তে। কয়টা আছে? 5টা। বসায় দাও 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। এইবার তোমার কাজ হচ্ছে লিগ্যান্ড, এই লিগ্যান্ডের কাছে যাওয়া। বলো তোমার এখানে যে লিগ্যান্ডটা আছে, এটা কি বসে কি স্ট্রং না উইক? বসে কিন্তু স্ট্রং। আর স্ট্রং হইলে কি দিবে? চাপ দিবে। তো দাও, চাপ দাও, এটারে চাপ দিয়ে একদম 5টা ইলেকট্রনের চাইপা, তুমি দেখো তো 5টা ইলেকট্রনের চেপে সর্বনিম্ন কয়টা ঘরে বসানো যায়? 5টা ইলেকট্রনের চাইপা কয়টা ঘরে বসাইতে পারবা তুমি বলো তো? 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। কারণ একটা অরবিটালে তো 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে এরকম থাকবে। ওকে, তারপরে কত বলো তো? 4s, তারপরে কত? 4p, তারপরে কত? 4d। ওকে, আমার মনে হয় তোমরা সবাই এখন বের করে ফেলতে পারবা যে এখানে কী ধরনের সংকরায়ন হবে। অ্যান্সারও দিয়ে দিবা তোমরা সবাই, আমি শিওর। দেখো তো এবার বলো তো ভাইয়ারা, যে লিগ্যান্ড কোথায় ঢুকবে? লিগ্যান্ড ফাঁকা অরবিটালে ঢুকবে। কে ঢুকবে বলো তো? ফাঁকা অরবিটালে। হ্যাঁ, লিগ্যান্ড অনুযায়ী আমরা কম্প্রেস করব। তারপরে স্টেপ 4 হচ্ছে এবার ফাঁকা অরবিটালে লিগ্যান্ড ঢুকবে। ফাঁকা অরবিটালে লিগ্যান্ড ঢুকবে। ওকে, ঢুকবে, ফাঁকা অরবিটালে লিগ্যান্ড ঢুকবে। তাহলে এখন খেয়াল করো, ফাঁকা অরবিটাল কোনটা? ভাইয়া এটা তো ভরা, এটাও ভরা, এখানে একটা আছে, তো একটা মানে তো ফাঁকা না, ফাঁকা জায়গার মধ্যে লিগ্যান্ড ঢুকবে। তাহলে ফাঁকা কে? এইটা। তাহলে এই জায়গায় গিয়ে ঢুকবে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, 3টা গেল। আমার লিগ্যান্ড আছে টোটাল 6টা, 4টা 5টা 6টা। তাহলে দেখো তো ভাইয়ারা, আমার কয়টা ডিতে প্রবেশ করছে? 2টা ডি, তাহলে কি D2। কয়টা এসে প্রবেশ করছে? একটা এস, রাইট। কয়টা পিতে প্রবেশ করছে? 3টা পি। তাহলে কি হইল বলো তো ভাইয়ারা? D2sp3, রাইট। তাহলে আমাদের এখানে কি ধরনের সংকরণ হবে? D2sp3। ভাইয়ারা বলো তো দেখি
K4FeCN6 এ K4FeCN6 এ আমাদের K4FeCN6 এ ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক কোন ম্যাগনেটিজম পাবো আমরা এখানে বলো তো? ডায়া নাকি প্যারা? একটু কমেন্ট করে দাও তো। K4FeCN6 কি ম্যাগনেটিক হবে? ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক? শাবাশ, D2sp অস্থির। D2sp3 ভেরি গুড, ভেরি গুড। বলো এটা কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলো? প্যারা। একজন বলছে ডায়া, একজন বলছে প্যারা, কেউ দুইজন প্যারা দুইজন ডায়া। ওকে, প্যারা প্যারা প্যারা, গুড। ম্যাক্সিমাম এই যেহেতু প্যারা বলতেছো অবভিয়াসলি প্যারা। ভেরি গুড, ভেরি গুড, নাইস। এটা প্যারাম্যাগনেটিক ভাইরা কেন? কারণ দেখো এই যে ডি অরবিটালে কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে নাকি? এই দেখ একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই দেখ সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে। আর যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটা কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক। বলো এখানে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা কত? একটা। সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। তাহলে বলো ম্যাগনেটিক মোমেন্টের মান বের করতে পারবা? গত ক্লাসে ম্যাগনেটিক মোমেন্টের সূত্র পড়াই দিয়েছিলাম না, সেখানে মান বসাই দিবা। তাহলে দেখো যৌগের ক্ষেত্রে যখন আয়ন বা যৌগ থাকে, যৌগের ক্ষেত্রে এইভাবে হচ্ছে কম্প্রেস করার পর আমার বুঝতে হয় এটা কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক। ওকে, যৌগের ক্ষেত্রে আমরা কম্প্রেস করার পরে তারপরে গিয়ে বুঝবো যে দিস ওয়ান এটা কি ডায়া নাকি প্যারা। ওকে ভাইয়ারা, গুড। প্যারাম্যাগনেটিক, সিঙ্গেল ইলেকট্রন থাকলে প্যারা হয়। গুড, ফাইন। তাহলে দেখো আমরা কিন্তু এখন মোটামুটি সংকরায়ন বুঝে গেছি, রাইট? আমরা আরেকটা সংকরায়ন করবো আগে। এবার আসো আরেকটা করে নেই, করে তারপরে হচ্ছে তোমাদেরকে ভাইয়া বুঝাবো যে হচ্ছে তুমি কিভাবে কি করবা। ওকে, চলো আমরা আরেকটা হাইব্রিডাইজেশন করে ফেলি। হ্যাঁ, আমাদের আরেকটা হাইব্রিডাইজেশন করে ফেলি আমরা। তো দেখো এখন কথা হচ্ছে এই যে, হ্যাঁ গুড, সবাই পারতেছো, সুন্দর। তা আমরা এবার যে হাইব্রিডাইজেশনটা দেখবো সেটা হচ্ছে এই যৌগটার ক্ষেত্রে দেখি। খেয়াল করো তো ভাইয়া, তোমাকে যদি এরকম বলা হয় K4FeOH6, ধরো এটা দিলাম K4FeOH6। এখন এই যৌগটার ক্ষেত্রে আমাদের কি ধরনের হাইব্রিডাইজেশন হবে এটা আমরা বের করব। স্টেপ ওয়ান কি ভাইয়ারা? আমাদের স্টেপ ওয়ান হচ্ছে আমরা এখান থেকে সুন্দর মতো করে আগে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করব। তুমি জারণ মান বের করে দেখো, এর জারণ মান আসবে +2। তো তুমি এবার কি করবা? এই যে যৌগটার জারণ মান দেখলে তুমি +2, তুমি যেটা করবা এখানে এই আয়রনের ইলেকট্রন বিন্যাস করবা। আয়রন কত? 26। তাহলে 26 হইলে কত হবে? 4s2 3d কত? 6। বাট আমার তো আয়রন লাগবে, আমার লাগবে Fe2+। তাহলে আমি এই Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব। এখন Fe2+ এর যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন কি হবে ভাই? আমরা জানি ইলেকট্রন সবার লাস্টের থেকে যায়, অর্থাৎ 4s থেকে যাবে। তাহলে 4s হবে 0, 3d হবে 6। এবার এই জিনিসটাকে আমরা ভাঙাই লিখব। 1 2 3 4, এরপরে আমরা 4s, এরপরে আমাদের 4p, এরপরে আছে আমাদের 4d। ওকে, এটা 4d, এটা 4p, এটা আমাদের 4s, এটা আমাদের 3d। ওকে, এখন 3d তে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 1 2 3 4 5 6, অর্থাৎ 3d তে আমাদের 6টা ইলেকট্রন আছে। ওকে, এইবার তোমার কাজ হচ্ছে তুমি এবার দেখো তোমার এখানে যে লিগ্যান্ড আছে, এবার লিগ্যান্ড আমরা বসাবো, রাইট? লিগ্যান্ড যে আছে, লিগ্যান্ডটা কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড বলো? OH কি লিগ্যান্ড? OH উইক লিগ্যান্ড। উইক লিগ্যান্ড, তাহলে এটা যেহেতু উইককে চাপ দিতে পারবে না, এরা উইক রে গুণই না। যেমন তোমরা যেমন দেখছো স্ট্রং লিগ্যান্ড আসলে এরা ভয় পায়, ভয় পেয়ে এরা কম্প্রেসড হয়, কাছাকাছি চলে আসে। উইক রে এরা গুণই না, ঠিক আছে? তো উইক লিগ্যান্ড আইসা এদেরকে কম্প্রেস করতে পারবে না, তাহলে উইক তো এখানে কম্প্রেসই করতে পারবে না। তাহলে কি করবে? তো মন খারাপ করে উইক লিগ্যান্ড এসে কি করে জানো? যে ফাঁকা অরবিটাল আছে ওদেরকে কম্প্রেস করতে পারে না, তো বলে যায় ঠিক আছে তোর কাছে আমি যাবো না। তখন যে ফাঁকা যে জায়গাগুলো থাকে সেখানে গিয়ে বসে যায়। তাহলে বলো তো কি হবে? এই যে যাবে এইখানে একটা এই S, এই P, 3টা P, এরপরে হচ্ছে দেখো কয়টা গেল? 1 2 3টা গেল, 4টা গেল। টোটাল লিগ্যান্ড কয়টা? 6টা। তাহলে একটা লিগ্যান্ড, 2টা লিগ্যান্ড, 3টা লিগ্যান্ড, 4টা লিগ্যান্ড, এরপরে এই 5টা লিগ্যান্ড, এই 6টা লিগ্যান্ড। তাহলে দেখো যদি কম্প্রেস করতো তাহলে এখানে বসতো,
কমপ্রেস করতে পারে নাই, তাহলে কি বাইরের গোলা থেকে বসবে। তাহলে দেখো এখানে কী ধরনের সংকরায়ন হচ্ছে, একটা এসে যাচ্ছে, 3টা পিতে যাচ্ছে, 2টা ডিতে যাচ্ছে, রাইট। তাহলে সংকরণটা কি হবে, sp3d2। তাহলে এই জায়গাতে আমাদের সংকরণ হবে sp3d2, অর্থাৎ আমার যে K4FeOH6 আছে, এই K4FeOH6-এ আমাদের সংকরায়ন হবে sp3d2 সংকরায়ন। এবং তোমাকে যদি বলা হয় এটা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, একটু অ্যান্সার করে দাও তো। হ্যাঁ, sp3d2, ভেরি গুড। এটা কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, একটু কমেন্ট করে দাও তো আমাদের। এটা প্যারা নাকি ডায়া, প্যারা নাকি ডায়া, কি ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? প্যারা, ভেরি গুড ভেরি গুড, এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। সিঙ্গেল ইলেকট্রন কয়টা এখানে, সিঙ্গেল ইলেকট্রন কিন্তু 4টা। তাহলে এখন ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবা। গতদিন আমরা ম্যাগনেটিক মোমেন্টের সূত্র শিখাইছিলাম না, তো এখান থেকে আমরা এখন ম্যাগনেটিক মোমেন্টও বের করে ফেলতে পারবো। যদি বলে এই যৌগের ম্যাগনেটিক মোমেন্ট কত, তাহলে দেখো একটা যৌগের যখন যৌগ দিবে, এরকম যৌগ দিবে, সেই যৌগের কমপ্লেক্সিটি বের করার জন্য, সেই যৌগের ম্যাগনেটিজম বের করার জন্য তোমাকে কিন্তু এরকম কমপ্রেস করে তারপরে ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমাদের সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা কত। গুড। তাহলে দেখো আমরা কিন্তু একই সাথে সংকরায়ন শিখতেছি, একটা যৌগের সংকরায়ন কী হবে সেটা দেখতে হবে, আর তার ম্যাগনেটিজম কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে পড়ে ফেলতে পারতেছি। এখন তোমাকে যদি বলি এই যৌগটার নাম লিখতে, এই জটিল যৌগের নাম লিখো, নাম পারবা? গতদিন নামকরণ শিখাইছি। এটা কি ক্যাটায়নিক জটিল যৌগ, রাইট? তো ক্যাটায়নিক জটিল যৌগের নাম, এটা সরি এটা অ্যানায়নিক জটিল যৌগ। অ্যানায়নিক জটিল যৌগের নাম কিভাবে করে সেটা কিন্তু আমরা গতদিনই দেখেছি। আমি কিন্তু তোমাদেরকে গতদিন নামকরণ শিখাইছি, তাই না? তাহলে ওই যে জটিল যৌগের নামকরণ, এগুলো একটু বাসায় আমরা প্র্যাকটিস করব। এইটার নাম কি হবে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবো এখন থেকে, ঠিক আছে ভাইয়েরা? তো জটিল যৌগের নামকরণ কিভাবে করতে হয় নিজেরা প্র্যাকটিস করবো একটু। ওকে ওকে গাইস, আসো তাহলে। ঠিক আছে, দেখি আমাদের কি বলছো তোমরা। তো এখন তোমরা যেটা করবা, ওকে, সো তোমরা এবার একটা কাজ করো, তোমরা হচ্ছে এইটা করো তোমরা এখন, সেটা হচ্ছে তোমরা এবার এইটা বের করো দেখি। K3FeCl6, K3FeCl6, এই যৌগটার কী ধরনের সংকরণ হবে একটু কমেন্ট করো দেখি। K3FeCl6 এই যৌগটার কী ধরনের সংকরণ হবে একটু কমেন্ট করে দাও। এটাতে কী ধরনের সংকরণ হবে একটু কমেন্ট করে দাও। এখান থেকে এটার কি বের করবা? ফার্স্ট অফ অল K4FeCl6 আমি একটু দেখতে চাই। তোমরা একবারে 4টা পয়েন্ট লিখবা। 1 নাম্বার দিয়ে লিখবা সংকরায়নটা কি, সংকরায়নটা কি। 2 নাম্বার জিনিসটা লিখবা এইটার আমাদের সংকরায়ন কি ফার্স্ট অফ অল, তারপরে ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিজমটা কি ধরনের ম্যাগনেটিজম। 3 নাম্বার পয়েন্ট দিয়ে তোমরা লিখবা ম্যাগনেটিক মোমেন্টের মান কত, ম্যাগনেটিক মোমেন্ট কমেন্ট করবা এগুলো সব। 4 নম্বরে লিখবা এই জটিল যৌগের নাম কি, এটার নাম কি। ওকে, তাইলে সংকরায়ন কি, ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিক মোমেন্ট কি, এবং এই জটিল যৌগের নাম কি, এই জটিল যৌগের নামটা কি, এগুলো সব একটু আমাকে এখন লিখে দাও তোমরা। সংকরায়ন কি, ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিক মোমেন্ট কি, জটিল যৌগের নাম কি, এবং আরেকটা জিনিস জানবা সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা কত। তো মনে রাখবা ভাইয়া, মনে রাখবা যদি মনোডেন্টিক লিগ্যান্ড হয় তাহলে
লিগ্যান্ডের সংখ্যাই সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যাই সন্নিবেশ সংখ্যা। বলো এখানে আমাদের কয়টা লিগ্যান্ড আছে? 6টা লিগ্যান্ড, তাহলে সন্নিবেশ সংখ্যা 6। এই যোগে কয়টা লিগ্যান্ড আছে? 6টা লিগ্যান্ড, তাহলে সন্নিবেশ সংখ্যা শ হবে 6টা। ওকে, যদি মনোডেন্টিক লিগ্যান্ড হয় তাহলে লিগ্যান্ডের সংখ্যাই সন্নিবেশ সংখ্যা। ওকে, দেখো এরা কয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে? একটা মনোডেন্টিক লিগ্যান্ড একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে, তাহলে 6টা মনোডেন্টিক লিগ্যান্ড 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে, তাই সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। ক্লিয়ার? তো আশা করি পলিডেন্টিক তো তোমাদের আসবে না, আর আসলে এখন নিজেরাই পারবা যে পলিডেন্টিক লিগ্যান্ডের ক্ষেত্রে কি হবে। তাহলে মনোডেন্টিকের ক্ষেত্রে কি, যতগুলা লিগ্যান্ড সেটাই সন্নিবেশ সংখ্যা, তাহলে এই যোগের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো বাকিগুলোর নাম লেখো, সংকরায়ন কত, ম্যাগনেটিজম কত, ম্যাগনেটিক মোমেন্ট কত, নাম কি, নাম কি। যদি এটা করতে পারো তাহলে তোমরা জটিল যোগের এইগুলো নিয়ে কোনো সমস্যায় পড়বা না, আশা করি কেউই কোনো সমস্যায় পড়বা না জটিল যোগের সংকরায়ন নিয়ে। একটু কমেন্ট করে দাও সবাই, সবাই কমেন্ট করে দাও। ওকে, ইমরান বলছে sp3d2, এরপরে বলছে প্যারা, আর বলছে ম্যাগনেটিক মোমেন্টের মান 24। দেখি হয়েছে কিনা এবং জটিল যোগের নাম কি? sp3d2 প্যারাম্যাগনেটিক। গুড, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক। তো ম্যাগনেটিক মোমেন্টের মানও বের করো। ম্যাগনেটিক মোমেন্ট কেমনে বের করে? √n × n+2। n মানে কি? n মানে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা, ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন, ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা, n মানে হচ্ছে ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা। তো ওইটাই তো করে ফেলো না, দেখি পারবা সবাই। sp3d2 এবং যৌগটার নাম লেখো, যৌগটার নাম লেখো। পটাশিয়াম হেক্সাক্লোরোফেরেট 6 না, একটু ভুল করে ফেলছো তুরাব। পটাশিয়াম হেক্সাক্লোরোফেরেট, হ্যাঁ একটু ভুল করে ফেলছো। 4টা জিনিস লিখতে হবে, 4টা জিনিস লিখতে হবে, সবগুলা জিনিস এগুলো সব লিখতে হবে 4টা। সংকরায়ন কি, ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিক মোমেন্ট কি, নাম কি, 4টাই তোমরা লিখবা। প্রত্যেকটা জিনিসই শেখানো হয়েছে, প্রত্যেকটা জিনিস অলরেডি শেখাই দিছি। করো। ওকে ভাইয়ারা, ভাইয়ারা গুড। ওই তো পটাশিয়াম হেক্সাক্লোরোফেরেট 3, গুড। এই তো সবাই পেরে গেছো ভাই। এটা সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে sp3d2 সংকরায়ন হবে। এখানে sp3d2 সংকরায়ন হয়েছে। আচ্ছা ভাই ম্যাগনেটিজম কি হবে? ভাইয়া ম্যাগনেটিজম হবে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। বা এইখানে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে এটা আমরা জানি। সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা মনে কয়টা থাকবে এখানে? fe3 তো, তাইলে এখানে সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা দেবে 5টা মনে হয়, রাইট? করে দেখো। তারপর ম্যাগনেটিক মোমেন্টের মানটা বের করে দেখো। তারপর নাম কি হবে? এখানে নাম হবে পটাশিয়াম, 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 হেক্সাক্লোরো
ক্লোরো ফেরেট ফেরেট, এটা জারণ মান হচ্ছে 3, সো পটাশিয়াম হেক্সাক্লোরো ফেরেট 3, পটাশিয়াম হেক্সাক্লোরো ফেরেট 3। ওকে, সো ভাইয়ারা এই হচ্ছে আমাদের এই জটিল যৌগের সংকরায়নের কাহিনী। আমরা আশা করি এখন জটিল যৌগের সংকরায়ন খুব সহজেই আমরা পেরে যাব। তো দেখো ভাই, এবার তোমাদেরকে কিছু শর্টকাট শিখাই দিচ্ছি। শর্টকাটটা কি একটু বুঝো। দেখো, শর্টকাট হচ্ছে যে তুমি কিভাবে এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করবা, খুবই ইন্টারেস্টিং জিনিস। বা সন্নিবেশ বন্ধন যদি দেখো 2 হয়, অর্থাৎ সন্নিবেশ সংখ্যা মানে সন্নিবেশ বন্ধন যদি দেখছো 2টা, তাহলে সংকরায়ন হবে এসপি সংকরায়ন। সোজা কথা, সন্নিবেশ বন্ধন 2টা হলে এসপি সংকরায়ন। বা সন্নিবেশ বন্ধন যদি হয় 4টা, তাইলে এই সংকরায়ন অনেক ধরনের হইতে পারে। sp3 হইতে পারে, dsp2 হইতে পারে, sp2d হইতে পারে। আর সন্নিবেশ বন্ধন যদি দেখো ভাইয়া 6টা, তাইলে d2sp3ও হইতে পারে, sp3d2ও হইতে পারে। এটা ডিপেন্ড করবে লিগ্যান্ডের উপর। যদি লিগ্যান্ডটা স্ট্রং হয়, স্ট্রং লিগ্যান্ড হইলে d2sp2 sp3 হবে। আর যদি উইক লিগ্যান্ড হয়, তাহলে sp3d2 হবে। এমসিকিউ ডান। কি বলছি, যদি তুমি ফার্স্টে সন্নিবেশ সংখ্যা বাইর করবা, যদি দেখো সন্নিবেশ সংখ্যা 6, তাহলে দেখবা লিগ্যান্ডটা কি। যদি দেখো লিগ্যান্ডটা স্ট্রং, তাহলে d2sp3। আর যদি লিগ্যান্ডটা উইক হয়, তাহলে sp3d2। ভাইয়া তো ভাঙ্গা করানো শিখাইলামই, বাট শর্টকাটটাও শিখাই দিচ্ছি। লিগ্যান্ড সন্নিবেশ নাম্বার দেখবো, যদি দেখি 6, তাহলে আমরা দেখবো যে লিগ্যান্ডটা কীরকম, স্ট্রং না উইক। যদি লিগ্যান্ড স্ট্রং হয়, তাহলে d2sp3, যদি লিগ্যান্ড উইক হয়, তাহলে sp3d2। ওকে, আর যদি দেখো তুমি সন্নিবেশ সংখ্যা 2, তাহলে হচ্ছে sp। আর যদি সন্নিবেশ সংখ্যা 4 হয়, ইন দ্যাট কেস তুমি কিছু বলতে পারবা না, তোমাকে ভেঙে করতে হবে। এটার কোনো শর্টকাট নাই। সন্নিবেশ সংখ্যা 4 হইলে তার জন্য কোনো শর্টকাট নাই, এটার কোনো শর্টকাট নাই, তোমাকে ভেঙে করতে হবে। যখনই দেখবা সন্নিবেশ সংখ্যা 4, তখনই বুঝবে এখানে গ্যাঞ্জাম আছে, আমাকে ভেঙে করতে হবে। তো সেটা কি ভাই একটু পরে করে দিব তোমাদেরকে, প্যারা নাই। আগে চলো কয়েকটা শর্টকাটের অ্যাপ্লিকেশন দেখি। দেখো, খেয়াল করো, তোমার এখানে 3টা যৌগ দেওয়া আছে। দেখো, এই যে 3টা যৌগ দেওয়া আছে। তো কোথায় আমাদের কি ধরনের সংকরায়ন হবে একটু আমরা দেখে ফেলি। কোথায় কি ধরনের সংকরায়ন হবে? ফার্স্ট অফ অল AgNH3 তারপর হচ্ছে NO3। বলো তো এখানে জটিল যৌগ কোনটা? বা এইটা হচ্ছে আমাদের জটিল আয়ন। এখন তুমি বলো তো এখানে আমাদের লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড কি অ্যামোনিয়া কয়টা আছে? 2টা আছে। তাহলে লিগ্যান্ড 2টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত বলো তো ভাইয়ারা? সন্নিবেশ বন্ধন কত এখানে? সন্নিবেশ বন্ধন 2টা, রাইট? যতটা লিগ্যান্ড ততটা সন্নিবেশ বন্ধন, যেহেতু মনোডেন্টিক লিগ্যান্ড। আর সন্নিবেশ বন্ধন যদি 2 হয়, তাহলে ভাইয়া এই যোগ আমাদের কী ধরনের সংকরায়ন হবে? sp সংকরায়ন হবে। ওকে, sp সংকরায়ন হবে। ওকে, এটার নাম কি হবে? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেট। ক্লিয়ার? এবং এটা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। এটার সংকরণ দেখলাম। এখানে ম্যাগনেটিজম কি? ম্যাগনেটিজম বের করার জন্য স্ট্রাকচার একে ভেঙে চাপ দিয়ে তারপরে বুঝতে হবে। ওকে, এবার আসো, COH2O6Cl3। বলো, এইখানে কোবাল্ট আছে, এর সাথে পানি আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো আমরা কি জানি? থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু বাদে যা থাকে সবাই হচ্ছে লিগ্যান্ড। ধাতু বাদে যা থাকবে সব লিগ্যান্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো ধাতু বাদে কে আছে? পানি। তাহলে পানি আমার কি? লিগ্যান্ড, রাইট? পানি হচ্ছে আমার লিগ্যান্ড। বলো কয়টা পানি আছে? 6টা পানি আছে। তাহলে লিগ্যান্ডের সংখ্যা কত? 6, মানে সন্নিবেশ বন্ধনের সংখ্যা হচ্ছে 6। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন হবে তোমার 6টা। আর তুমি বলো সন্নিবেশ বন্ধন যদি 6টা হয়, তাইলে আমার 2টা সংকরায়ন হইতে পারে। একটা হচ্ছে ইদার d2sp3 হবে অথবা sp3d2 হবে। 2 হইলে sp, কোনো সমস্যা নাই। যদি সন্নিবেশ সংখ্যা 6 হয়, তাহলে হয় d2sp3 হবে, নাহলে sp3d2 হবে। এটা এখানে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে লিগ্যান্ডের উপর। লিগ্যান্ডটা স্ট্রং না উইক? বলো লিগ্যান্ডকে পানি কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড? দেখো আমাদের স্ট্রং লিগ্যান্ডকে সায়ানাইড CONO2, এরা হচ্ছে আমাদের স্ট্রং লিগ্যান্ড, রাইট? পানি কি লিগ্যান্ড? উইক লিগ্যান্ড। তাহলে যেহেতু উইক লিগ্যান্ড, তাহলে আমাদের কোন সংকরায়ন হবে? sp3d2 সংকরায়ন হবে। ওকে, চলো আমরা তারপরেরটাতে যাই। দেখো তো তারপরটাতে কি বলছে এখানে? দেখো এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতু হচ্ছে কোবাল্ট। থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতুকে কোবাল্ট। এখন বলো কোবাল্টের সাথে কি আছে? অ্যামোনিয়া আছে লিগ্যান্ড হিসাবে। কয়টা অ্যামোনিয়া আছে? 6টা। তাহলে লিগ্যান্ড কত? 6, মানে আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6।
সন্নিবেশ সংখ্যার সংখ্যা হচ্ছে 6টা। এখন তুমি বলো সন্নিবেশ সংখ্যা 6 হইলে আমার দুই ধরনের সংকরায়ন হইতে পারে, একটা ইদার D2sp3 অথবা sp3d2। তুমি আগে বলো তো ভাইয়া এটাতে আমাদের কি ধরনের সংকরায়ন হবে, sp3d2 হবে না D2sp3 হবে? কমেন্ট করো তো, কমেন্ট করো তো দেখি এটাতে কি ধরনের সংকরায়ন হবে, sp3d2 নাকি D2sp3? ওকে, sp3d2 বলতে, হ্যাঁ sp3d2, গুড। এক বলদে বলছে জারণ মান মাইনাস হলে কি করব? এই বেটা বলদের বলদ, ধাতুর জারণ মান এগুলো অবস্থান তো ধাতু, ধাতুর জারণ মান কি কোনোদিন নেগেটিভ হয়? ধাতুর জারণ মান কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ তুরাব, এই যে সাবাস সাবাস। দেখো খেয়াল করো, তোমরা ভুলে গেছো একটা জিনিস এবং একজন মনে করাই দিছে, ভেরি গুড। তোমরা যেটা করতেছিলা, তোমরা সবাই মনে করতেছো কি অ্যামোনিয়া কি লিগ্যান্ড, অ্যামোনিয়া একটা উইক লিগ্যান্ড। কিন্তু তোমাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা অ্যামোনিয়া সবার সাথে স্ট্রং উইক হইল আল্লাহর দুনিয়ায় একজনের সাথে অ্যামোনিয়া স্ট্রং, সেটাকে কোবাল্ট। পড়ায় আসছি আমি সেই ক্লাসের শুরুতে, অ্যামোনিয়া যদি কোবাল্টের সাথে থাকে তাহলে এইখানে অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে। আদারওয়াইজ সবসময় কিন্তু অ্যামোনিয়া উইক লিগ্যান্ড হিসেবে কাজ করে, বাট যখনই অ্যামোনিয়া কোবাল্টের সাথে আছে তখন সে স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে এখন কি হিসেবে কাজ করে? স্ট্রং। তাহলে কোন ধরনের সংকরণ হবে? D2sp3। তাহলে এটা বাদ। ওকে, হোপফুলি বুঝতে পারছো কি ধরনের সংকরণ হবে। ওকে গুড, এই তো হয়ে গেছে, ফাইন। আরে তুরাব চিল, সরি বলতে হয় না, মজা করেছি তোমার সাথে। ঠিক আছে আসো। তো দেখো এখন আমি যদি তোমার বলি আমরা এটাতে যাওয়ার আগে আমরা তার আগে আরেকটা জিনিস দেখি। দেখো আমি তোমাকে আরও কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ তুমি আমাকে এখান থেকে বলো তো দেখি, আরও 2-3টে এক্সাম্পল দিয়ে বুঝো, ট্রাই করি এখানে কী ধরনের সংকরণ হবে বলো দেখি। তোমাকে বললাম যে CO, তারপর তোমাকে বললাম CN6 K3CO CN6। বলো দেখি এটাতে কী ধরনের সংকরণ হবে? K3CO CN6, K3CO CN6। বলো এখানে কী ধরনের সংকরণ হবে? K3CO CN6। পারবো না সবাই? তাড়াতাড়ি সাবাস। D2sp3, গুড। D2sp3 গুড। ভাই অপলাবেন বস হয়ে গেছে। জটিল যৌগের সংকরণ হচ্ছে তোমার কেমিস্ট্রি বইয়ের সব থেকে কঠিন টপিক। এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি বইয়ের সব থেকে কঠিন টপিক। আর তোমরা দেখি যে সবাই মানে বসের মতো অ্যান্সার দিয়ে দিতেছ মুহূর্তের মধ্যে, বস হয়ে গেছে বলবেন ভাই সবচেয়ে কঠিন টপিক। দেখ পুরো 60টা বলাবেনই অ্যান্সার দিতেছ, কোন লেভেলের বস বলাবেন? D2sp3। ওকে D2sp, এই কথাগুলো না ভাইয়া। আসো খেয়াল করো, তো আমরা এখন তো মোটামুটি আমরা শিখেই গেলাম যে আমাদের কোনটা স্ট্রং লিগ্যান্ড আর কোনটা উইক লিগ্যান্ড, এবং লিগ্যান্ডের উপর বেস করে আমাদের কী ধরনের সংকরণ আমরা বের করতে পারি। আমরা ভেঙেও কীভাবে সংকরণ বের করবো সেটাও দেখলাম, আবার আমরা শর্টকাটে কীভাবে করবো সেটাও দেখলাম, রাইট? এখন আমরা এখানে 3টা যৌগ নিয়ে আলোচনা করব। দেখো এই যে এই 3টা যৌগের খেয়াল করো, এখানে প্রত্যেকটা জায়গাতেই এই যে প্রথম এখানে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে কেন্দ্রীয় ধাতুকে নিকেল, এখানে আমাদের কেন্দ্রীয় ধাতব মৌল হচ্ছে নিকেল, এবং এই যে সায়ানাইড কি লিগ্যান্ড, কয়টা লিগ্যান্ড আছে? 4টা। তাহলে তুমি দেখো এখানে কিন্তু আমাদের সন্নিবেশ সংখ্যা 4, আর এই সন্নিবেশ সংখ্যা যখন 4 হবে, সন্নিবেশ সংখ্যা যখন 4 হবে তখন তোমার 3 ধরনের সংকরণ হইতে পারে। ইদার sp3 হবে, অথবা sp2d হবে, অথবা dsp2 হবে। কোথা হচ্ছে কোনটা হবে? এই 3টার মধ্যে কোনটা হবে? তো বলছিলাম এইটার ক্ষেত্রে আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের তখন কি করতে হবে? আমাদের এখন ভেঙে করতে হবে। তা আমি কিভাবে ভেঙে করবো এটা একটু লক্ষ্য করো। ফার্স্টে প্রথম কাজ হচ্ছে আমার জারণ মান বের করতে হবে। কার? নিকেলের। তো তুমি নিকেলের জারণ মান বের করো।
দেখো পটাশিয়ামের জারণ মান কত, +1, কয়টা আছে, 2টা, যোগ নিকেলের জন্য কত লিখবা, x, যোগ সায়ানাইডের জন্য কত বলো তো ভাইয়ারা, সায়ানাইড -1, কয়টা আছে, 4টা, ইকুয়াল টু ক্যালকুলেশন করো 0, তাহলে x এর মান আসে হচ্ছে +2। তাহলে এখন তুমি দেখো আমার নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, তাহলে আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করি করলে কি আসবে, 4s আর 3d। দেখো তোমাদের শর্টকাট মনে আছে নিশ্চয়ই, এটা পারমাণবিক সংখ্যা 28, তাহলে তুমিও লিখবা 28। এখন আমি তো নিকেলের ইলেকট্রন বিন্যাস করে লাভ নাই, আমার লাগবে হচ্ছে নিকেল আয়নের ইলেকট্রন বিন্যাস। তা আমি যদি নিকেল আয়নের ইলেকট্রন বিন্যাস বের করি ভাইয়া, তাহলে নিকেলের জারণ মান কত, +2, নিকেল +2, তাহলে এই +2 ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তাহলে কি ভাই 2টা ইলেকট্রন চলে যাবে, রাইট? আর 2টা ইলেকট্রন কোথ থেকে যাবে, সবার লাস্ট থেকে, তো সবার লাস্টের শেল হচ্ছে 4s2, এখান থেকে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে খালি 3d8। তো এবার যে 3d8 আছে, এই 3d8কে আমরা কি করব ভাইয়ারা বলো তো, ভাঙাই লিখব। আমরা একে ভাঙাই লিখবো 1 2 3 4 5, তারপরে হচ্ছে আমাদের 4s, তারপরে হচ্ছে আমাদের 4p, এরপর হচ্ছে আমাদের 4d। ওকে, এটা 4d, এটা 4p, এটা 4s, আর এটা হচ্ছে আমাদের 3d। এখন দেখো 3d-তে কয়টা ইলেকট্রন আছে, 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন আছে। 4s-এ কোনো ইলেকট্রন নাই, 4p-তে কোনো ইলেকট্রন নাই, ইভেন 4d-তেও আমার কিন্তু কোনো ইলেকট্রন নাই। তাহলে এখন কথা হচ্ছে এইখানে কি ধরনের সংকরণ হবে। তো এবার আমার কাজ হচ্ছে আমি দেখবো এবার কি করব। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করলাম, করার পর আমার কাজ কি, লিগেন্ডের দিকে তাকাবো। বলো লিগেন্ডটা কি স্ট্রং লিগেন্ড না উইক লিগেন্ড? ভাই স্ট্রং লিগেন্ড। স্ট্রং লিগেন্ড কি করে ভাই, কম্প্রেস করে। তাহলে কি কম্প্রেস করতে পারবে নাকি, পারবে। তাহলে দেখো 3d8 ছিল, এটাকে এখন কম্প্রেস করবে। কম্প্রেস করলে তুমি খেয়াল করো তো এ কয় ঘরে চলে আসবে, এখন কয়টা ইলেকট্রন আছে, 8টা না? তা 8টা ইলেকট্রন সর্বোচ্চ কয় ঘর আসবে, 1 2 3 4 5 6 7 8। কম্প্রেস করলো 4s 4p তারপরে 4d। ওকে, এখন তুমি দেখো তো ফাঁকা অরবিটালে কে ঢুকবে, ফাঁকা অরবিটালে তোমার লিগ্যান্ড বসবে, ফাঁকা অরবিটালে লিগ্যান্ড বসবে, লিগ্যান্ড। এখন বলো এখানে ফাঁকা অরবিটালকে, এই যে একটা ফাঁকা অরবিটাল, তাহলে এখানে একটা লিগ্যান্ড, আমার টোটাল লিগ্যান্ড কটা, 4টা, তাহলে এখানে একটা, এই যে এইখানে একটা, আরে ওকে এখানে একটা, তারপর এই যে এইখানে একটা, কটা গেল, 1, আরে এই জায়গাতে হচ্ছে না কেন, হ্যাঁ এখানে একটা, এখানে একটা, 2টা 3টা, এই যে 4টা। তাহলে কী ধরনের সংকরণ হয় দেখো, একটা ডি অরবিটালে গেছে, একটা এস অরবিটালে গেছে, 2টা পি অরবিটালে গেছে, তাহলে এটাতে সংকরণ হবে তোমার DsP2। তাহলে এই যোগে আমাদের DsP2 সংকরণ হয়। এখন যদি তোমাকে বলে এটা ম্যাগনেটিজম বের করো, বলো তো এটা কী ম্যাগনেটিক, এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক। কেন ডায়াম্যাগনেটিক, কারণ সবগুলো জোর ইলেকট্রন, সো এটা আমাদের ডায়াম্যাগনেটিক। সো যৌগটা হচ্ছে সংকরণ কি DsP2, ম্যাগনেটিজম কি ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? ওকে ফাইন। এইবার তোমাকে যদি বলা হয়, সবাই পারছে, গুড, তারপরেরটা K2NiCl4, এটা তোরা বল, এটা আমি বলবো না, এটা তোরা বলবি। K2NiCl4, K2NiCl4, এটা তোমরা বের করবা, এটা বের করবা তোমরা। ফার্স্ট অফ অল সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা কত বের করবা তোমরা। তারপরে হচ্ছে সংকরায়ন বের করবা, তারপরে তোমরা ম্যাগনেটিজম বের করবা, ম্যাগনেটিজম। ওকে, কি ধরনের ম্যাগনেটিজম, তারপরে তোমরা এটার বের করবা, সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, ম্যাগনেটিজম আর নাম। নাম, এই 4টা জিনিস বলো তোমরা আমাকে এটার। K2NiCl4, এটার সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, ম্যাগনেটিজম আর নাম। সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, ম্যাগনেটিজম আর নাম, 4টা জিনিস লাগবে, 4টা জিনিস লাগবে, বের করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। K2NiCl4, সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, ম্যাগনেটিজম আর নাম। ভাবতেছি এখন থেকে এই রুমেই ক্লাস নিব।
কি ভাইয়া? খেলেন তাকে, আপনি গুছায় নিয়ে আসছেন। আবার পারফেক্ট। আপনার পজিশন ভালো তো। মোড়া খাইছি, হাতি খাইছি, ঘোড়া খাইছি, আর একটা হাতি খাইছি। ও খেলবে না শিওর। পটাশিয়াম পটাশিয়াম টেট্রাক্লোরো নিকেলেট 2, গুড। DsP2, আচ্ছা ওকে। পটাশিয়াম ক্লোরো নিকেলেট ভাইয়ারা, এটা হচ্ছে আমাদের অ্যানায়নিক জটিল যৌগ। অ্যানায়নিক জটিল যৌগে ধাতুর নামের শেষে অ্যাড যুক্ত হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো তো আমার এখানে কি হবে ভাইয়ারা। ফার্স্ট অফ অল প্রথম কাজ হচ্ছে আমার এখানে যে সন্নিবেশ সংখ্যা কত, এখানে আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। সংকরায়ন কি তোমরা বের করে ফেলছো, যেটা সংকরায়ন হবে আমাদের এখানে কি সংকরায়ন হবে বলো তো দেখি। Cl আছে, Cl। এটা কি স্ট্রং না উইক? যেহেতু এটা আমাদের উইক, সো এই জায়গাতে কিন্তু আমার সংকরায়নটা তোমার হচ্ছে এটা কিন্তু আমাকে কম্প্রেস করতে পারবে না। যেহেতু কম্প্রেস করতে পারবে না, তাহলে ওই পাশে গিয়ে যাবে। তাহলে আমাদের এখানে সংকরায়নটা হবে হচ্ছে sp3 সংকরায়ন হবে। DsP2 বলতেছো কেন তোমরা? বুঝলাম না, তোমরা কেন সন্নিবেশ সংখ্যা 4 DsP2 বলতেছো কেন? দেখো তো, খেয়াল করো, এখানে আমাদের লিগ্যান্ড কে ক্লোরিন কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড? CN হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, এটা হচ্ছে আমাদের উইক লিগ্যান্ড। যেহেতু উইক লিগ্যান্ড, উইক কি কম্প্রেস করতে পারবে না? কম্প্রেস করতে পারবে না। তো কম্প্রেস করতে না পারলে কই বসবে? বাইরে বসবে। তো বাইরে বসলে যে S তারপরে 3টা P, একটা S 3টা P থেকে বসবে। সো এটা সংকরণ হবে sp3 ভাইয়ারা, এটা সংকরণ হবে sp3। ওকে ভাইয়ারা, sp3 সন্নিবেশ 4, ম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিক, গুড। ম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিক, ভেরি গুড। এটা ম্যাগনেটিজম প্যারাম্যাগনেটিক হবে sp3। তোমরা যারা DsP2 বলতেছো তারা কোথায় ভুলটা করতেছো বলো তো? ভুলটা করতেছো, তোমরা মনে করতেছো ক্লোরিন স্ট্রং লিগ্যান্ড। না, সায়ানাইড আর ক্লোরিনের মধ্যে গোলমাল লাগাই ফেলছো। স্ট্রং লিগ্যান্ড 3টা, CO, CN আর NO2, এগুলো স্ট্রং লিগ্যান্ড, বাকি সব উইক। তাহলে এখানে Cl, এটা উইক লিগ্যান্ড। উইক তো আর কম্প্রেস করতে পারবে না, তো কম্প্রেস করতে না পারলে বাইরে বসবে। তাহলে ডিতে তো বসতেই পারতেছে না, তাহলে একটা S 3টা P, তাহলে সংকরণ হবে sp3। এবং এটা দেখবে তোমার প্যারাম্যাগনেটিক আসবে। এবং এই যৌগটার নাম হচ্ছে, এটা তোমাদের গতকালকে পড়াইছিলাম, ওই নামকরণটা গত ক্লাস যারা করছো রুলসটা একটু দেখবা। তাহলে দেখো, নাম হবে পটাশিয়াম ওকে টেট্রাক্লোরো নিকেল। দেখো, অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ করার সময় ধাতুর নামের শেষে অ্যাড যুক্ত হয়। ওকে, তাহলে নিকেলেট, এরপরে ব্রেকেট দিয়ে জারণ মান। এখানে নিকেলের জারণ মান কত? 2। দেখো নিকেলের জারণ মান আসবে +2, ওই যে আগেরটার মতো। আগেরটা করাই দিছি ভাইয়া, এটা নিজেরা করে দেখো, ঠিক আছে। এটা নাম আসবে পটাশিয়াম টেট্রাক্লোরো নিকেলেট 2। আমি যদি তোমাকে বলি তার পরেরটার ক্ষেত্রে কি হবে, দেখো এর পরেরটাও তোমাদের পারা উচিত, বা তোমরা একটু চেষ্টা করলেই হয়তো পারবা। তো দেখো এইখানে NiCO4 আছে, NiCO4। তো আমি যদি এই NiCO4 এর তোমার সংকরায়ন বের করতে চাই, তাহলে ভাই এটার সংকরায়নটা কি হবে? দেখো এর সংকরায়নটা কি হবে একটু বোঝার ট্রাই করো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখানে কেন্দ্রীয় মৌলকে, ভাই এখানে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে, এই জায়গাতে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের নিকেল, রাইট? তা আমরা যখন সংকরায়ন বের করি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে অবস্থান্তর ধাতু আছে সেই অবস্থান্তর ধাতুর জারণ মান বের করা। তাহলে আমাকে এখন এই নিকেলের জারণ মান বের করতে হবে। তাহলে দেখো, যার জারণ মান বের করবো তাকে আমি কত ধরবো? X। তারপরে দেখো এই যে CO, এই CO এর জারণ মান কত? দেখো যখন আমি লিখি সায়ানাইড তখন কিন্তু আমি এর পাশে লিখি সায়ানাইড মাইনাস, বাট যখন আমি লিখি CO কার্বনিল মূলক, আমি কিন্তু এর উপরে কোনো চার্জ দেই না। দেখো CO এর উপরে কোনো চার্জ দেই নাই, তার মানে কি এটার চার্জের মান হচ্ছে 0।
তাহলে এর চার্জের মান যদি তোমার 0 হয় তাহলে 0 ইন্টু 4 এবং পুরা কম্পাউন্ডের উপরে যৌগের উপরে কোনো চার্জ নাই ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে এক্সের মান আসে 0, তার মানে আমার কিন্তু এই জায়গাতে এটা নিকেলের আয়ন না, এটা হচ্ছে তোমার নিকেল ধাতু। এটা কি শুধু নিকেল, এখানে নিকেলের কিন্তু জারণ মান হচ্ছে 0। তাহলে দেখো এই যে জটিল যৌগটা, এবং এটাকে আমরা বলি নিউট্রাল জটিল যৌগ, এটাকে কি বলি? নিউট্রাল জটিল যৌগ। ওকে, তাহলে এখানে আমাদের নিকেলের জারণ মান কত? 0। এই জায়গায় নিকেলের জারণ মান হচ্ছে 0। তাহলে যেহেতু এখানে আমাদের নিকেলের জারণ মান 0, সো তাইলে এই যৌগটার নামকরণ আমরা কি করব? এটার মনে আছে টেট্রা কার্বনিল নিকেল, এর নাম হবে টেট্রা কার্বনিল নিকেল। যাই হোক, এটা আমি গতদিন দেখাইছিলাম। নিউট্রাল জটিল যৌগের নাম কী হবে সেটা পরে দেখাই, আগে সংকরণটা দেখাই। যেহেতু জারণ মান 0, তাহলে এখন আমার কাকে কাজ করতে হবে? নিকেলকে নিয়েই কাজ করতে হবে। বলো নিকেলের পারমাণবিক সংখ্যা কত? 28। এর ইলেকট্রন বিন্যাস আমি কীভাবে লিখবো? এর ইলেকট্রন বিন্যাস আমি এইভাবে লিখবো, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তাহলে আমি এখন লিখবো নিকেল 28। 28 মানে কি বলো তো? 4s2 3d8, রাইট? এখানে 28, তাহলে শর্টকাট মনে হচ্ছে নিশ্চয়ই 2 8 28। বলো এবার কি এটা আয়নে পরিণত হয়েছে? না, আয়ন হয় নাই। তা আয়ন না হইলে যেই ধাতু আছে ধাতু নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন দেখো তো ভাইয়ারা আমার কাজ কি? এখন খেয়াল করো, আমার এই যে ডি অরবিটাল যে আছে 1 2 3 4 5, 4s 4p 4d, ওকে, এটা 4d, এটা 4p, এটা 4s, এটা 3d। তুমি আমাকে বলো ভাইয়া আমার 3d-তে কয়টা ইলেকট্রন আছে? ভাইয়া 3d-তে 8টা ইলেকট্রন আছে, তাহলে 3d8। 4s-এ কয়টা ইলেকট্রন আছে? ভাইয়া 2টা ইলেকট্রন আছে, তাহলে 4s2। ভাইয়া আপনি কেন এবার আয়ন নিলেন না? কারণ ভাইয়া এখানে কেন্দ্রীয় ধাতুর জারণ মান কত? 0। যদি জারণ মান +2 হইতো তাহলে +2 ইলেকট্রন বিন্যাস করতাম। এখানে তো জারণ মান 0, তাহলে 0 ইলেকট্রন বিন্যাস করছে এটা। এখন দেখো আমার কি হয়েছে ভাইয়ারা, খেয়াল করো তো, আমার হচ্ছে 4s2 3d8, তার মানে এই 4s-এর মধ্যে 2টা ইলেকট্রন আছে, আর 3d-র মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8, এখানে আমার 8টা ইলেকট্রন আছে, বাকিগুলো ফাঁকা। তো এইবার যে লিগ্যান্ডটা আছে এইটা কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড বলো তো? সিও একটা কি লিগ্যান্ড? বাট একটা স্ট্রং লিগ্যান্ড। আর স্ট্রং লিগ্যান্ড দেখলেই আমাদের ইলেকট্রন কি পায়? ভয় পায়। ভয় পেয়ে এরা কী হইতে চায়? কম্প্রেসড হইতে চায়, রাইট? এরা কম্প্রেসড হবে নাকি হবে না? হবে। এগুলো সব কম্প্রেসড হবে। কম্প্রেসড হয়ে তুমি খেয়াল করে দেখো, এরা কম্প্রেসড হয়ে মোট ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5, ওকে। মোট ইলেকট্রন কয়টা দেখো তোমরা খেয়াল করে গুনো, টোটাল কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে টোটাল। এই 10টা ইলেকট্রন যে আছে, 3d-তে 8টা, 4s-এ 2টা, এগুলা কি করবে? কম্প্রেস করবে, রাইট? সবগুলো একত্রে হয়ে যাবে, কারণ এটা স্ট্রং লিগ্যান্ড। তো একত্রে হয়ে গেলে আমাদের এই কয়টা 10টা ইলেকট্রন কয়টা করে থাকতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তাহলে দেখো সবগুলো ডিতে পড়ে থাকবে। তাহলে এখন খেয়াল করো তো ভাইয়ারা, আমাদের তাহলে লিগ্যান্ড কই গিয়ে বসবে? ফাঁকা অরবিটালে। ফাঁকা অরবিটাল কই? যে এখানে। তাহলে এখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, অর্থাৎ আমার 4টা ঘরে 4টা লিগ্যান্ড ঢুকলো। বলো কোন 4টা ঘরে গেছে? এসে গেছে একটা, পিতে গেছে 3টা। তাহলে এটাতে কী ধরনের সংকরায়ন হয় বলো তো ভাইয়ারা? এই যৌগটাতে আমাদের sp3 সংকরায়ন হয়। বলো তো ভাই এটা কি ম্যাগনেটিক? এটা কি ম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? নিশ্চয়ই জানো তোমরা, এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক। তাহলে সংকরায়ন হচ্ছে sp3, তারপর ম্যাগনেটিজম কি? ডায়া, ওকে। সন্নিবেশ সংখ্যা কত? 4। আর এই যৌগটার নাম কি? এটা হচ্ছে নিউট্রাল জটিল যৌগ। এটার রুলসও তোমাদেরকে পড়াই দিছিলাম। এটার নাম হবে টেট্রা, লিখে দেই, গতদিনও দেখাইছি, টেট্রা কার্বনিল নিকেল, জারণ মান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে টেট্রা কার্বনিল নিকেল। আর ব্রেকেট দিয়ে জারণ মানের মান কত? 0। তো 0 আর লেখা লাগে না, টেট্রা কার্বনিল নিকেল। ওকে, ভেরি গুড, নাইস, সুন্দর। সবাই বুঝতে পারছি? কেউ যদি না বুঝে থাকো, গুড, ভেরি গুড, 10টা 5টা থাকতে পারে, ভেরি গুড। কেউ যদি না বুঝে থাকো একটু কমেন্ট করে দাও তো ভাইয়ারা।
ওকে, এই যে একজন বলছে এটা তো সিও, কার্বন হলো কিভাবে? আরে না রে গাদা, একটা হইছে সিও, এটা মানে বড় হাতে সি বড় হাতের ও, এটা মানে কার্বনিল। আরেকটা হচ্ছে বড় হাতে সি ছোট হাতের ও, এটা মানে কোবাল্ট। এটা কি রে? এটা হচ্ছে কোবাল্ট। ঠিক আছে, বড় হাতে সি ছোট হাতের, এটা হচ্ছে কোবাল্ট। ওরা বুঝে না। ওকে, সমস্যা নাই মনসুর আয়াত, তুমি পরে আগামী দিনে ক্লাসটা করবা, করলে বুঝতে পারবা। সরি, আগামী দিন না, কটন দিন। বসে কতদিন ক্লাস করে নাই, এই জন্য বসে একটা টপিক বুঝতে পারতেছে না। কিন্তু আজকে যা করেছি সেটা আবার সব বস বুঝছে। ওকে ফাইন, আসো তাইলে। ভাইয়া ভাইয়া এটা একটু পড়াই দেন না, আসেন একটা ছোট্ট টপিক পড়াই দেন বলা বন্ধে। হ্যাঁ পড়াই দেন। ওকে, তো ভাইয়ারা খেয়াল করো, আসো। তো এই যে কে, এখন আমরা দেখো মোটামুটি তোমরা তো সংক্রান্ত বুঝেই গেলাম, তাই না? তা আবারও দেখো, এখন আমাদের আবারও সন্নিবেশ সংখ্যা 4 আসছে। আর সন্নিবেশ সংখ্যা যখনই 4 তখনই কি গ্যাঞ্জাম, রাইট? দেখো যে CuNH3,4SO4 এইটা দিচ্ছে আমাকে, এইটাতে কী ধরনের সংকরণ হবে এটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তো দেখো এখানে আমাদের কী ধরনের সংকরণ হবে। তো সন্নিবেশ সংখ্যা কত? 4। আর সন্নিবেশ সংখ্যা 4 হইলেই কাজ কি, তুমি আর শর্টকাট মারতে পারবা না। আর শর্টকাট না মারতে পারলে তোমাকে কী করতে হবে, ভেঙে ভেঙে করতে হবে। তো চলো ভেঙে ভেঙে করি। দেখো তো এটার ভেঙে ভেঙে করলে কি হবে, তো তুমি খেয়াল করো আগে, সন্নিবেশ সংখ্যা 4 হইলে কী কী সংকরণ হইতে পারে? ভাইয়া sp3 হইতে পারে, তারপরে ভাইয়া কি হইতে পারে, dsp2 হইতে পারে, আরেকটা কি বলো তো, sp2d হইতে পারে। তাহলে তিনোটা সংকরণ হইতে পারে, তাই না? কোনটা হবে এটা আমাকে বের করতে হবে। এটা বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস, মানে আমাকে এইখানে যে ধাতুটা আছে এই ধাতুর জারণ মান বের করতে হবে। তো তুমি এই ধাতুর জারণ মান বের করো। কেমনে করবা জারণ মান বাইর? ভাই দেখো এই যে কপার হেডটা বাইর করবো, তাহলে তার এক্স ধরুন, যোগ অ্যামোনিয়া। বলতো ভাই অ্যামোনিয়ারে সারা জীবন, তুই বল অ্যামোনিয়ারে সারা জীবন, অ্যামোনিয়ার উপরে কোনো চার্জ দিছস না, তাহলে চার্জ কত, 0 ইন্টু কত 4, যোগ সালফেট। সালফেটের জারণ মান কত তোমরা বলো তো ভাইয়ারা? -2। কয়টা সালফেট আছে? 4টা, সরি -2 সালফেট আছে কয়টা? একটাই সালফেট আয়ন আছে। এই যে দেখো এটা পুরোটা একটা সালফেট আয়ন, রাইট? তো এটা হচ্ছে -2, তাহলে ইকুয়াল টু কত বলো তো, 0। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এক্সের জারণ মান কত আসে, +2। তার মানে দেখো এই যে কপার, এই কপারের জারণ মান হচ্ছে +2। তা আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস করলে, কপারের পারমাণবিক সংখ্যা 29, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে আসবে 4s1 3d10, তাই না? 4s1 3d10। বাট আমার তো কপার লাগবে না, আমার লাগবে হচ্ছে এবার কপার আয়ন। কেন কপার আয়ন লাগবে? কারণ এটার জারণ মান বের করে দেখছি, এর জারণ মান হচ্ছে +2। তাহলে কপার 2+ ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর কপার 2+ ইলেকট্রন বিন্যাস করলে বলো তো কয়টা ইলেকট্রন চলে যাবে এখান থেকে? 2টা। তাহলে কোত্থেকে যাবে? একটা যাবে ভাইয়া 4s থেকে, আরেকটা যাবে তোমার 3d থেকে। তাহলে 4s 0, 3d কত 9, রাইট? তাহলে এবার আমি কাজ করবো কি, এবার আমি 3d9 এর স্ট্রাকচারটা এঁকে নিব, ভাঙা ভাঙা লিখবো। এই যে আমি 3d9 লিখলাম, 1 2 3 4, এরপরে নিলাম 4p, এরপরে নিলাম 4d, এটা 4d, এটা 4p, এটা 4s, এটা হচ্ছে 3d। আমার 3dতে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 3dতে 9টা ইলেকট্রন আছে। তাহলে কী হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ইলেকট্রন আছে। এইবার ভাইয়া সবই ঠিক আছে, বুঝলাম। তো ভাইয়ারা এখন তাহলে কী হবে বলেন তো? এখন কি হবে? এখন যেটা হবে যে তোমার কি হবে, এখানে লিগ্যান্ড এসে বসবে। তো লিগ্যান্ডকে অ্যামোনিয়া, অ্যান্ড অ্যামোনিয়ারে তুমি এখানে বসাও। অ্যান্ড অ্যামোনিয়া কি স্ট্রং না উইক? ভাই আমি বসি অ্যামোনিয়া কারো কারোর সাথে স্ট্রং, কারো কারোর সাথে উইক। অ্যান্ড এইখানে অ্যামোনিয়া কী হিসেবে কাজ করবে? স্ট্রং হিসেবে কাজ করবে না উইক হিসেবে কাজ করবে? তুমি খেয়াল করো এখানে অ্যামোনিয়া কী হিসেবে কাজ করবে? ভাই এরা স্ট্রং হিসেবে কাজ করলে কি আর উইক হিসেবে কাজ করলে কি? তুই এরা চাইপা কই নিবি? তুই করে যে তুই কম্প্রেস করবা, তুমি যেটা কম্প্রেস করবা, কম্প্রেস করে তুমি কই নিবা? এরে নেওয়ার জায়গা কই? 9টা ইলেকট্রন আছে,
কয়টা করে থাকতে পারবে? একদম চাপাচাপি করেও 5টা করেই থাকতে পারবে। আসেও কয় ঘরে? 5 ঘরেই আছে। তো এখানে স্ট্রং আর উইকের কোনো ব্যাপার স্যাপারই নেই এই জায়গায়, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া আসবে, এসে কম্প্রেস করবে। তো কম্প্রেস তো কই নিবে আর ইলেকট্রনে? নেওয়ার তো জায়গা নাই। তাহলে এই লিগ্যান্ড যেহেতু চলে আসছে, লিগ্যান্ডটা তো ঢুকতে হবে। এখন লিগ্যান্ড কই ঢুকবে? ভাই সামনে ঢুকবে। তাহলে এখন খেয়াল করো, বলো এবার আমাদের এইখানে আমাদের কি হবে? এই যে এইখানে যাবে একটা লিগ্যান্ড, এই যে এখানে আরেকটা লিগ্যান্ড, এই যে এখানে আরেকটা লিগ্যান্ড, এই যে এখানে আরেকটা লিগ্যান্ড। তাহলে খেয়াল করো তো ভাই, এখানে আমাদের কী ধরনের সংকরায়ন হচ্ছে? এখানে হচ্ছে ভাই আমাদের sp3 সংকরায়ন হচ্ছে। কী ধরনের সংকরায়ন হচ্ছে বলো তো ভাইয়ারা? sp3। তার মানে আমার যে টেট্রাঅ্যামিন কপার সালফেট যে যৌগটা আছে, এই যৌগটাতে আমাদের সংকরায়ন হবে sp3। কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ। এবং বলো তো ভাই এটা কি ম্যাগনেটিক? কি ম্যাগনেটিক বলো তো? এখান থেকে কি ম্যাগনেটিক? একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে বুঝতেই পারতেছো এটা হবে আমাদের প্যারাম্যাগনেটিক। ওকে, তো সবই ঠিক ছিল, সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে। অ্যান্ড ঝামেলাটা কই হয়েছে বুঝো? ঝামেলাটা হয়েছে এ সংকরায়ন sp3 না, এটা সংকরায়ন sp3 না। যদি sp3 সংকরায়ন হয় তাহলে তার গঠন দেখো, যদি কেউ sp3 হয়, যদি sp3 সংকরায়ন হয়, ধরো সংকরায়ন আমি একটু পরেই দেখাবো, চার্ট দিয়ে দিব তোমাদেরকে একটা। তো sp3 সংকরায়ন হইলে গঠন কীরকম হয় জানো? ওই যৌগটার গঠন হচ্ছে চতুস্থলকীয় হয়, চতুস্থলকীয়। যদি তোমার sp3 সংকরায়ন হয় তাহলে তার গঠনটা হয় চতুস্থলকীয়। চতুস্থলকীয় গঠন কীরকম? পিরামিড দেখছো না? পিরামিডের মতো, পিরামিড যেরকম এরকম পিরামিডের মতো গঠনটা হয়। তাহলে দেখো, যদি sp3 সংকরায়ন হয় তাহলে এর গঠন হবে চতুস্থলকীয়, ঠিক আছে? তো আমি এর বৈশিষ্ট্য বাই করে দেখলাম এটা প্যারাম্যাগনেটিক, সমস্যা নাই। এর ম্যাগনেটিক মোমেন্ট বাই করে দেখলাম সবই মিলে। কিন্তু এর যখন আমি এক্স-রে করি, এই যৌগটাকে যখন এক্স-রে করা হয়, হ্যাঁ, মলিকুলার এক্স-রে যেটাকে বলে, আমরা যখন এটাকে এক্স-রে করি তখন এর যে স্ট্রাকচার আসে সেই স্ট্রাকচার চতুস্থলকীয় না। যদি sp3 সংকরায়ন হইতো তাহলে তার গঠন কেমন হইতো? চতুস্থলকীয়, রাইট? sp3 সংকরায়ন হইলে এর গঠন কেমন হবে? চতুস্থলকীয়। কিন্তু এর গঠন চতুস্থলকীয় না, কিন্তু এর গঠন চতুস্থলকীয় না। ওকে, এটা প্র্যাকটিক্যালি, কিন্তু এভাবে কিন্তু প্র্যাকটিক্যালি এর গঠন চতুস্থলকীয় না। এখন তুমি কি থিওরিরে বিশ্বাস করো নাকি তুমি প্র্যাকটিক্যাল জিনিসটা বিশ্বাস করো বলো তো? অবভিয়াসলি আমরা সবাই বাস্তব জিনিসকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালকে বিশ্বাস করি। তাহলে থিওরিটিক্যালি এটার সংকরায়ন হয় sp3, আর থিওরিটিক্যালি এর গঠন হয় চতুস্থলকীয়, কিন্তু প্র্যাকটিক্যালি এর গঠন চতুস্থলকীয় না। এর গঠন এক্স-রে করলে পাওয়া যায় কীরকম? এর গঠন হয় সমতলীয় বর্গাকার, তাহলে এর গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে তাইলে আমি এটা শিওর যে যেহেতু চতুস্থলকীয় না, তাইলে এর সংকরায়ন sp3ও না, এটা কনফার্ম। কারণ sp3 হইলে চতুস্থলকীয় হবে, চতুস্থলকীয় হইলে sp3 হবে। ওকে, যেহেতু চতুস্থলকীয় হয় নাই তার মানে এটা sp3 না। তাহলে এর গঠন কেমন পাইছি আমরা? সমতলীয় বর্গাকার। এখন সমতলীয় বর্গাকার কার গঠন? সমতলীয় বর্গাকার হচ্ছে ভাইয়া এদের গঠন। এই d2sp2 dsp2 বা sp2 d2 এদের গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার। আর sp3 গঠন কেমন? চতুস্থলকীয়। এটার গঠন হচ্ছে চতুস্থলকীয় আর এদের গঠন হচ্ছে সমতলীয় বর্গাকার। এখন দেখো কি ক্যাচালের মধ্যে পড়লাম, কত চেষ্টা করে বাইর করলাম যে এটা sp3 না, এক্সট্রিম করে দেখলাম এটা সমতলীয় বর্গাকার। এখন এই সমতলীয় বর্গাকার মানে কি? তাহলে এটা সংকরায়ন, ওই যেটা সমতলীয় বর্গাকারের সংকরায়ন যা তাই হবে। এখন এই সমতলীয় বর্গাকারের সংকরায়ন আবার দিয়ে দুইটা, কি বিপদ? ফার্স্টে বাইর করলাম sp3 মিললো না, তো ভাই ঠিক আছে, তো যেটা বাইর করছে ওটা মিলাই দেই।
মিলাইতে গিয়ে দেখি যে ওর বাবা এখানে আবার দুইটা সংকরায়ন, একটা হইলো DSP2 আর একটা হলো তোমার SP2D2, মানে আবার ক্যাচাল হেনে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? এই দুইটার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তো এই দুইটার মধ্যে কোনটা হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে এটা নিয়ে হচ্ছে সব টিচাররা মারামারি করে। এক টিচার যদি কয় SP2D, আরেক টিচার কয় না এটা DSP2। তোমার মনে করো আধা স্যার লেখছে যে SP2D, তো কবি স্যার কবে যে না হেরটা ভুল, এটা DSP2। গুহ স্যার কবে যে না কবি স্যার একটা ভুল, এটা SP2D। এবং মনে করো অক্ষরপত্র থেকে কবে যে না এটা DSP2। বুঝছো, মানে এক এক রাইটারের বইতে এক এক জিনিস দেওয়া, যে দুইটাই সমতুলীয় বর্গাকার, দুইটাই হইতে পারে। তো দুইটা নিয়েই বিভিন্ন রাইটারের বইতে বিভিন্ন ধরনের লজিক আছে, যে কোনো একটা দিলেই হবে, বাট মোস্ট প্রেফারেবল হচ্ছে তুমি SP2Dটা দিবা, এটা মোস্ট প্রেফারেবল। ঠিক আছে, এখানে একটা কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এখানে দুইটাই হইতে পারে, বাট তুমি দিবা কোনটা? SP2D। এটা 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 বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, দুইটাই হইতে পারে, বাট তুমি দিবা SP2D। তাহলে এই যোগেতে SP2D সংকরায়ন হয়। ওকে, চিত্রটা কেমন হবে ভাইয়া? এটার কিছু ব্যাখ্যা আছে, এটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড থিওরি, CFT। তো সেখান থেকে আমরা এটা ব্যাখ্যা করি, বাট আপাতত যেহেতু তোমরা বাচ্চা মানুষ মাত্র সংকরায়ন শুরু করছো, সো তোমাদেরকে এত ডিপ থটে এখনই যাইতে চাচ্ছি না। পরে একসময় আস্তে আস্তে বড় হলে অ্যাডমিশনে গেলে তখন আমরা এগুলো ডিটেলস আলোচনা করে দিব তোমাদেরকে। ওকে, আপাতত তোমাদের দরকার নাই, তোমাদের জাস্ট জানতে হবে এই যোগের কী ধরনের সংকরায়ন হয়। কী ধরনের সংকরায়ন হয়? SP2D। কেন SP3 হয় নাই? কারণ এটার প্র্যাকটিক্যালি এর গঠন চতুস্তলকীয় না। যেহেতু প্র্যাকটিক্যালি এর গঠন চতুস্তলকীয় না, তাই এটা কি হবে না বলো তো ভাইয়ারা? এটা SP3 হইতে পারে না। তাহলে প্র্যাকটিক্যালি এর গঠন কেমন? ভাই সমতুলীয় বর্গাকার। তো সমতুলীয় বর্গাকার খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে সমতুলীয় বর্গাকার কার? সমতুলীয় বর্গাকার আবার দেখলাম খুঁজা দুইটা জিনিসের, SP2Dর আরেকটা কি DSP2। এখন পড়লাম আবার গ্যাঞ্জামে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে ভাইয়া? দুইটার মধ্যে হবে এই SP2D। এটা বেশি প্রেফারেবল, দুইটাই হইতে পারে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে এখনও কন্ট্রোভার্সি আছে। সো এই SP2D, ঠিক আছে, এটাকে আমরা মোস্ট অ্যাকুরেট ধরবো। তো তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? বা চিত্রটা হবে এরকম, এই যে 3D9 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 3D9। তারপরে কত বলো তো? 4S, তারপরে কত? 4P, তারপরে কত বলো তো? 4D। ওকে, তাহলে ইলেকট্রন কই ঢুকবে বলো তো? তোমরাই বলো কই ঢুকবে? আমরা মাত্র পরে আসছি। এটা কি ধরনের সংকরণ হয়? SP2D। তাহলে কি হবে? এই একটা S অরবিটালে ঢুকবে, তারপর দুইটা P অরবিটালে ঢুকবে, দুইটা P অরবিটালে, এরপর সেটা একটা D অরবিটালে চলে যাবে, এই জায়গায় এইখানে চলে যায়। ওকে, এটাকে এই জায়গায় চলে যায়, অর্থাৎ এইখানে না ঢুকে এইখানে চলে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে জাম্প করছে, এইদিকে চলে গেছে। ওকে, তো এটা একটা ওই CFTর আর কি একটা ব্যাপার আছে এখানে, তো সেটার জন্য হচ্ছে আমরা এই কাজটা করি। এটার এরকম স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা DSP2 আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে SP2D, এবং চিত্রটা আমরা এইভাবে এঁকে দিব, একটা S, দুইটা P2, তারপরে D, SP2D। ঠিক আছে, বুঝতে পারছি নিশ্চয়ই আমরা সবাই এখন যে আমরা SP2ই দিব। কেন SP2 দিব? কারণ হচ্ছে এটা একটু বেশি প্রেফার করে, এই জন্য আমরা এটা দিব। কেউ যদি DSP2 দিয়ে ব্যাখ্যা দাও, তারটা হবে না, হবে তুমিও ফুল মার্কস পাবা, SP2 দিলেও তুমিও ফুল মার্কস পাবা, কোনো সমস্যা নেই। জাস্ট একটা লজিক দিয়ে দিলেই হয়েছে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা রাইটারটা তুমি বসাই দিবা আর কি। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের একটু জটিল যোগের ব্যতিক্রম। এই একটাই ব্যতিক্রম আছে যেখানে কিনা আমরা এই নর্মাল প্রসিডিউরে করলে যা হয় সেটার সাথে মিলে না। সো কী হয় সেটা দেখাই দিলাম তোমাদেরকে। ঠিক আছে ভাইয়ারা? ওকে ভাইয়া, এ দেখো, আসো এই যে এখানে একটু খেয়াল করো, এগুলো তোমরা দেখো, তোমাদের কাজ হচ্ছে এইটুক পর্যন্ত পড়া, এই যে এইটুক পর্যন্ত। ওকে, সন্নিবেশ সংখ্যা কত, সংকরায়ন কি, আকৃতি নিয়ে না, এটা জাস্ট দিয়ে রাখছি আমরা এখনই এমনি। আকৃতি তোমরা আরও 2টা ক্লাস পরে বুঝতে পারবা এই কোনটার আকৃতি কি হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা 2 দিন পরে, মানে আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার 2টা ক্লাস পরে আর কি আমরা বুঝতে পারবো আকৃতিগুলো কি। আকৃতি নিয়ে আপাতত দরকার নাই, জাস্ট চার্টটা তোমরা উঠাই রাখো। কোনটা? 1 2 3, এটা
এটা তো 4ই আছে। ও আচ্ছা, শনিবের সংখ্যা 4, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এনে শনিবের সংখ্যা হবে 4, ঠিক আছে ওকে। আর এটা কত 6, কোবাল্টের সাথে D2sp3, FeCl6 sp3d2, এখানে 6টা D2sp3, এটা sp3, এটা sp, চেক দিয়ে নিই একবার। এটা হচ্ছে শনিবের সংখ্যা 6, sp3d2, K2CN4 লিগেন্ড চাপ দিবে, তাহলে DSP2, এই যে এটা ভুল আছে, এই জায়গায় ভুল আছে। এটা হবে তোমার হচ্ছে sp3d2, sp3d2, ঠিক আছে 6 sp3d2, এটা হবে sp3d2, এটা হবে D2sp3, এটা হবে তোমার এই যে sp2d, মাত্র যেটা পড়াইলাম, ঠিক আছে D2sp3। তো দেখো এই যে একটু কারেকশন করে নিও তোমরা এখানে, হ্যাঁ এই জায়গাতে একটু ভুল আছে আর বাকি সব ঠিক আছে, বাকিগুলো সবই ঠিক আছে, এটা একটু জাস্ট কালেকশন করে নিবা, sp3d2 হবে এখানে। তো এটা কেন হয়েছে এগুলো সবই পারবা তোমরা, এটা তো মাত্র ব্যাখ্যাই করলাম, আর বাকিগুলো তো তোমরা দেখেই অ্যান্সার দিবা, বাকি সব তো দেখে দেখে পটপট করে অ্যান্সার দিয়ে দিতে পারবা কোনটা দেখে ধরনের সংকরণ হয়, ঠিক আছে ওকে ভাইয়ারা। তো এই হচ্ছে আমাদের কাহিনী বস। ইয়ার ভাইয়া বস, যে একটা ছোট্ট টপিক বাকি ছিল, না এই ক্লাসেই পড়ে দিই, দরকার নেই ডি ব্লক নিয়ে টানারই দরকার নেই, আজকে শেষ করে দিচ্ছি, হ্যাঁ সহজ পড়াই দিচ্ছি ওদেরকে। ওকে ওকে চলো দেখি আমরা ছোট্ট একটা জিনিস একটু দেখে নেই, সেটা হচ্ছে যে তোমার এরকম যে লাস্ট টপিক জটিল যৌগের, যে জটিল যৌগসমূহ রঙিন যৌগ গঠন করে, তো রঙিন যৌগ গঠন করে, হ্যাঁ এখন এই রঙিন যৌগ জটিল যৌগগুলো কেমনে গঠন করে এটা নিয়ে হচ্ছে আমরা একটু পড়বো। খুব সিম্পল জিনিস, এটা নিয়ে মানে তোমার খুবই সহজ, অলরেডি তোমরা যেহেতু লিগ্যান্ডের কনসেপ্টটা টুকটাক শিখে গেছো, তাহলে তোমরা খুব সহজেই এই জিনিসটাও বুঝে যাবা। তো জিনিসটা হচ্ছে আমাদের যে জটিল যৌগগুলো যে আছে, সরি আমাদের যে ডি ব্লক যে অরবিটালটা আছে, ডি অরবিটালটা, তো আমাদের ডি অরবিটালে মোট 5টা অরবিটাল আছে, ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে। একটাকে আমরা বলি DXY, একটাকে আমরা বলি DYZ, একটাকে আমরা বলি DZX, আরেকটাকে আমরা বলি x², y², আরেকটা আমরা বলি হচ্ছে DZ²। অর্থাৎ ডিতে আমাদের মোট কয়টা অরবিটাল আছে বলো তো ভাইয়ারা? 5টা। ডিতে আমাদের 5টা অরবিটাল আছে। এন্ড এই 5টার মধ্যে 3টা অরবিটাল, এই যে 3টা অরবিটাল, এই 3টা অরবিটাল হচ্ছে আমাদের তল বরাবর, কি বরাবর? তল বরাবর, ওকে। আর এখানে যে 2টা অরবিটাল আছে, এই 2টা অরবিটাল হচ্ছে আমাদের অক্ষ বরাবর, এগুলো হচ্ছে অক্ষ বরাবর। তাহলে দেখো যে ডি এর মধ্যে আমাদের 5টার মধ্যে 3টে হচ্ছে তল বরাবর আর 2টা হচ্ছে তোমার অক্ষ বরাবর। তো যখন তোমার এখানে লিগ্যান্ড আসে, লিগ্যান্ড আসলে এগুলো তোমরা আমরা পড়াইছিলাম না ইয়ার ওদেরকে তল আর অক্ষ বরাবর, এগুলো আগে পড়ানো হয়ে গেছে না? গুণগত কি আমরা ওদের ক্লাস নিয়েছিলাম না? পর্যায়বৃত্ত দিয়ে শুরু হয়েছে, দুর্গত ক্লাস নিয়েছি না? তাহলে তো ওরা তো এগুলো পারার কথা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে তল বরাবর, হচ্ছে অক্ষ বরাবর। ওকে, তাহলে এই যে যেগুলো তল বরাবর আছে, এই তল বরাবর এদেরকে বলা হয় হচ্ছে ইজি। আর সরি, তল বরাবরটা আচ্ছা এটা তোমাদের দরকার নাই আপাতত। দেখো তল বরাবর, তো যখন হচ্ছে তোমার এখানে লিগ্যান্ড আসে, তো লিগ্যান্ড আসলে মনে রাখবা তল বরাবর বিকর্ষণ কম হয়, অক্ষ বরাবর বিকর্ষণ বেশি হয়। তোমরা তো জানো লিগ্যান্ড আসলে কি করে, লিগ্যান্ড এসে কি করে, লিগ্যান্ড এসে আমাদের ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে, রাইট? যখন লিগ্যান্ড এসে তোমার ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে, এই কম্প্রেস করলে কি হয়, ইলেকট্রন কি করে, এক জায়গায় চলে আসে। তুমি একটু বোঝার ট্রাই করো। আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিই। ধরো তোমাকে আমি বললাম Fe2+, Fe2+ বললাম। তো Fe2+ বললে কি হয় বলো তো? 4s0, 3d কত? 6। তো 3d6 মানে কি? এরকম না? এরকম 3d6 কটা আছে ইলেকট্রন? 1 2 3 4 5 6 কি, তাই না? এখন দেখো এই যে 6টা ইলেকট্রন আছে, এই তুমি যখন লিগ্যান্ড এসে এদেরকে কম্প্রেস করলে কি হয়?
লিগেন্ড এসে এদেরকে কম্প্রেস করলে কি হয় দেখো তো, এই 6টা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, 1 2 3, এই 3টে অরবিটালে প্রবেশ করবে কি, তাই না? তাহলে 6টা ইলেকট্রন এই 3টে অরবিটালে প্রবেশ করলো। এখন তুমি একটু লক্ষ্য করো ইলেকট্রনগুলো কেন এই 3টে অরবিটালে প্রবেশ করছে। ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে ভাই, নিম্ন শক্তির স্তরে, যেটা নিম্ন শক্তির স্তর সেখানে আগে প্রবেশ করবে, রাইট? তো তোমার যখন লিগ্যান্ড আসে, এই লিগ্যান্ড আইসা যখন কম্প্রেস করে, তখন মনে রাখবা আমাদের অক্ষ বরাবর যেই অরবিটালগুলো থাকে সেগুলোতে রিপালশন বেশি হয়, ওটা আমরা ওই সিএফটি দিয়ে ব্যাখ্যা করি, এগুলো অ্যাডমিশনে গেলে পড়াবো। আর তল বরাবর আমাদের রিপালশন কম হয়, তল বরাবর রিপালশন কম হয়। তাইলে লিগ্যান্ড আইসা এদেরকে কি করতেছে, এদেরকে লিগ্যান্ডে আইসা এই দিক দিয়ে রিপালশন করতেছে, বিকর্ষণ করতেছে। যখন লিগ্যান্ড এসে এদেরকে বিকর্ষণ করে তখন এই অরবিটালটা আমাদের ভেঙে যায়। এটা ভেঙে এই যে দেখো তল বরাবর আর অক্ষ বরাবর 2 ভাগে বিভক্ত হয়ে যায়। বোঝা গেছে কিভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এগুলা কোন বরাবর, এগুলো অক্ষ বরাবর। এগুলা কোন বরাবর, এগুলো হচ্ছে আমাদের তল বরাবর, এগুলো হচ্ছে আমাদের তল বরাবর, ঠিক আছে? এগুলো আমাদের তল বরাবর। তাহলে দেখো এই যে অক্ষ বরাবর যেটা, এই অক্ষ বরাবর এটাকে বলা হয় ইজি অরবিটাল, আর তল বরাবর যেটা এগুলোকে বলা হয় T2G অরবিটাল, T2G অরবিটাল। ওকে, তাহলে আমাদের এই যে 2টা সেগমেন্টে ভাগ হয়ে গেল। এই যে 2টা সেগমেন্টে ভাগ হইলো, এটা কি অক্ষ বরাবর, এটাকে আমরা বলি ইজি অরবিটাল, আর যেটা তল বরাবর এটাকে বলা হয় T2G অরবিটাল। তাহলে এই ইজি এবং T2G 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই ভাগ হয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। আর যখন অরবিটালগুলো শান্তশিষ্ট নর্মাল অবস্থায় থাকে তখন সেগুলোকে বলা হয় ডিজেনারেট অবস্থা। তাহলে এটার নাম হচ্ছে ডিজেনারেট অবস্থা, এটার নাম হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। এই নন ডিজেনারেট অবস্থা কখন তৈরি হয়, যদি লিগ্যান্ড আসে, যদি এখানে লিগ্যান্ড আসে তখন হচ্ছে তোমার এখানে নন ডিজেনারেট অবস্থা তৈরি হয়। তাইলে একটা ডি অরবিটালের মধ্যে যদি লিগ্যান্ড প্রবেশ করে তখনই তুমি এদের মধ্যে এরকম স্প্লিট দেখতে পাবা, এবং 3-2 এভাবে ভাগ হয়ে যায়। এবং এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, 3-2 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেটা এখন আপাতত তোমাদের কনসার্ন না, তোমাদের আপাতত এটা জানার দরকার নাই। 3-2 হবে, 2-1 হবে না, কত হবে আপাতত মনে রাখবা। নিচে 3টা থাকবে, উপরে 2টা থাকবে। নিচের 3টাকে আমরা বলি হচ্ছে তোমার তল বরাবর, আর উপরে 2টাকে আমরা বলি হচ্ছে অক্ষ বরাবর, ঠিক আছে? তো এখন দেখো তাহলে নিচের শক্তি স্তর কি কম, নিচেরগুলোতে শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে কই প্রবেশ করবে, নিচে প্রবেশ করবে কি, তাই না? আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করো আমার যে আমি যদি তোমাকে বলি Fe2+ এর কথা, তুমি চিন্তা করো Fe2+ এর কথা। Fe2+ এখানে কয়টা ইলেকট্রন আছে, এই যে 4s0 3d কত 6, তাহলে দেখো তো টোটাল কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে, রাইট? তাহলে যদি 6টা ইলেকট্রন থাকে, আমি জাস্ট এই যৌগটা নিয়ে কাজ করতেছি, K4 FeCN6, সে এই যৌগটা নিয়ে তুমি কাজ করতেছো, 3d6। তাহলে কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন আগে কই প্রবেশ করবে বা নিম্ন শক্তির স্তরে, নিম্ন শক্তির কে ভাই, এই যে এটা নিম্ন শক্তির। তাহলে এইখানে যাবে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন, এখানে যাবে আমাদের 2টা ইলেকট্রন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে ইলেকট্রনগুলো সব এখানে আছে। ওকে, এখন যদি আমি এবার এটার উপরে তোমার শক্তি দেই, আমি যদি এখানে শক্তি দেই বা এনার্জি দেই, তাহলে এনার্জি দিলে ইলেকট্রন কি করে, লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যায়। আমি যদি এখানে এনার্জি দেই, এই জায়গাতে যদি শক্তি দাও, তুমি শক্তি দিলে কি হবে, ইলেকট্রন জাম্প করে উপরে শক্তি স্তরে উঠবে। তো এই যে এইখানে নিচে শক্তি স্তরে দেখো, নিচে আমাদের কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন এবং উপরে কি আছে, আমাদের ফাঁকা অরবিটাল আছে। দেখো এখানে কোনো ইলেকট্রনই নাই, এই যে দেখো আমাদের কোনো ইলেকট্রনই নাই ওই উপরের 2টাতে। তাহলে শক্তি দিলে এটা জাম্প করে উপরে শক্তি স্তরে উঠবে, এই T2G থেকে লাফ দিয়ে ইজি অরবিটালে যায়। এবং এই যাওয়ার পরে তুমি যদি শক্তির সোর্স অফ করে দাও, তুমি যদি শক্তি দেওয়া বন্ধ করে দাও, তখন কি হয় জানো, তখন এই ইলেকট্রনগুলা আবার লাফ দিয়ে নিচে চলে আসে, এই ইলেকট্রনগুলো লাফ দিয়ে নিচে চলে আসে। আর যখনই ইলেকট্রন লাফ দিয়ে নিচে আসবে তখনই শক্তির বিকিরণ হয়, আর সেই বিকিরণ থেকে আমরা কালার দেখতে পাই, সেই বিকিরণ থেকে আমরা কি দেখতে পাই, কালার দেখতে পাই। তো মনে রাখবা যে শক্তি আমরা কিভাবে দিব, শক্তি হিসেবে আমরা সাধারণত আলো দেই। কী দিই বলো তো ভাইয়ারা, আলো দেই। তাহলে এই জায়গাতে যে কোনো একটা নর্মাল ডি অরবিটালের মধ্যে যদি লিগ্যান্ড আসে তাহলে সেটা এরকম নন ডিজেনারেট অবস্থায় ভাগ হয়ে যায়। তো নন ডিজেনারেট অবস্থায় ভাগ হয়ে যাওয়ার পর এই ডি অরবিটালের মধ্যেই একটা শক্তির পার্থক্য তৈরি হয়।
তো সেই শক্তির পার্থক্যর কারণে যখন তুমি এখানে কি করবা, আলো দিবা, ইলেকট্রনগুলা আলোকে শোষণ করে, আলোর থেকে প্রাপ্ত শক্তিকে শোষণ করে লাফ দিয়ে ওই ডি অরবিটালেরই উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তারপরে যখন ইলেকট্রন আবার নিচের দিকে নেমে আসে তখন শক্তির বিকিরণ করে, আর শক্তির ওই বিকিরণটাকে আমরা কী আকারে দেখি, কালার আকারে দেখি। ওকে, তো এইখানে এই জিনিসটাই বলা আছে, দেখো শক্তির পার্থক্য তৈরি হয়েছে এবং আলো পড়লে ডেলি পরিমাণ আলো শোষিত হবে এবং তার সম্পূরক বর্ণ বিকিরিত হবে। সম্পূরক বর্ণ কি সেটা নিয়ে একটু কথা বলতেছি একটু পরে, বাট আগে দেখো আলো পড়লে ডেলি পরিমাণ আলো শোষিত হবে। কী পরিমাণ, দেখো এই দুজনের মাঝখানে শক্তির পার্থক্য আমি বললাম 2 জুল, সে কথার কথা 2 জুল। তাইলে এই ইলেকট্রনটা কত জুল শক্তি শোষণ করলে উপরে শক্তি স্তরে যাবে, ভাই 2 জুল শক্তি শোষণ করলে উপরে শক্তি স্তরে যাবে। ওকে, তাহলে এখন দেখো তো ভাইয়ারা শক্তির পার্থক্য কত, এটা যদি আমি জানি তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি না, ডেলি ইকুয়াল টু এই দেখো HC বাই ল্যামডা, HC বাই ল্যামডা তোমরা সবাই জানো, ইকুয়াল টু হচ্ছে HC বাই ল্যামডা, রাইট। তাহলে দেখো আমি যদি শক্তির পার্থক্য জানি সেখান থেকে কি আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে পারি, তো সেই তরঙ্গ দৈর্ঘ্য আলোর যেই কালারটার সাথে ম্যাচ করবে সেই কালারটা শোষণ করে এবং তার সম্পূরক কালারটা বিকিরণ করে, যেটা শোষণ করবে তার সম্পূরক কালার বিকিরণ করবে। ঠিক আছে, তো এখন এই সম্পূরক কালারের কনসেপ্টটা হচ্ছে এরকম যে দেখো এখানে একটু দেখো, এই যে সম্পূরক কালার দেওয়া আছে, তো এটাকে বলা হয় নিউটনস কালার হুইল, এই জায়গায় দেওয়া আছে। দেখো এই উল্টা কালারগুলোকে সম্পূরক কালার বলে। যেমন আমি যদি তোমাকে বলি এখান থেকে যে দেখো এই যে ব্লুর সম্পূরক কালার হচ্ছে ইয়েলো, এই যে দেখো লাইট ব্লু এর সম্পূরক কালার হচ্ছে অরেঞ্জ, তারপরে গ্রিনের সম্পূরক কালার হচ্ছে রেড, এরপর হচ্ছে ভায়োলেট, এটার সম্পূরক কালার হচ্ছে ইয়েলো গ্রিন। অর্থাৎ ওকে আসতেছি বেবি, অর্থাৎ খেয়াল করো সম্পূরক কালারের কনসেপ্ট হচ্ছে এরকম যে কেউ যদি রেড কালার শোষণ করে তাহলে তুমি দেখবা হচ্ছে সায়ান কালার। কোনো একটা জিনিস যদি তুমি দেখো এই যে আমার যেমন এইটা দেখতেছো লাল কালার, রাইট, আমার এই হাতাটা কি লাল কালার না, এটা লাল কালার দেখতেছো, তার মানে এটা সূর্য থেকে আসা সায়ান যেই রশ্মিটা আছে সায়ানটাকে শোষণ করতে, অর্থাৎ আসমানিকে শোষণ করতেছে। তার মানে আমার হাতের এই অংশ সূর্য থেকে আসা আসমানি কালারকে শোষণ করতেছে বলে আমি লাল কালার দেখতেছি। বুঝা গেছে? ধরো আমি যখন বলতেছি এই জিনিসটা আমি যে লাল দেখতেছি, ধরো আমি যদি বলতাম আমার কোনো একটা জিনিস ব্লু, আমি ব্লু কেন দেখতেছি ব্লু, তার মানে এটা শোষণ করতেছে হচ্ছে তোমার রেড, বা দেখতেছি ব্লু কালার তার মানে শোষণ করতেছে ইয়েলো, সূর্য থেকে আসা ইয়েলো কালারকে শোষণ করলে তুমি ব্লু কালার দেখতে পাবা। কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো ভাইয়ারা যে সিম্পল জিনিস একটু বোঝার ট্রাই করো, কোনো কিছুকে তুমি যেই কালার, এটাকে বলা হয় সম্পূরক কালার, হ্যাঁ এই কনসেপ্টটাকে বলা হয় সম্পূরক কালার। তাহলে আমি যদি কোনো কিছু বেগুনি কালারের দেখি বা ম্যাজেন্ডা কালারের দেখি, কোনো একটা কিছু ম্যাজেন্ডা কালারের দেখতেছি ম্যাজেন্ডা কালার, তার মানে বলো তো এটা কি কালার শোষণ করতেছে? গ্রিন কালার শোষণ করতেছে। যদি কোনো কিছু দেখি গ্রিন কালার, তাহলে সেটা কি কালার শোষণ করতেছে? ম্যাজেন্ডা কালার শোষণ করতেছে। তো এটা কি বলা হয়? সম্পূরক কালার। যেই কালারটা শোষণ করে তার সম্পূরক কালারটা বিকিরণ করে, যেই কালারটা শোষণ করে তার সম্পূরক কালারটা বিকিরণ করে। তো দ্যাটস ওয়াই তোমরা এই সিম্পল লজিকটা কিন্তু দেখবা, ফটো এডিটিং অ্যাপস তো আমাদের সবার মোবাইলেই আছে, রাইট? আমরা সবাই কিন্তু ছবি এডিট করি, তাই না? তো ওই ফটো এডিটিং যে অ্যাপস আছে ওই অ্যাপসগুলোর মধ্যে দেখো কার্ভ নামে একটা অপশন থাকে, কার্ভ। ওই কার্ভে গেলে তুমি দেখবা এরকম অপশন আছে গ্রিন, ব্লু, রেড। একটু খেয়াল করে দেখো, গ্রিন, ব্লু আর রেড তিনটা অপশন থাকবে। দেখো তুমি দেখো কার্ভের মধ্যে তিনটা অপশন থাকবে। এবার তুমি যেটা করবা কি, ধরো গ্রিন রে সিলেক্ট করছো, গ্রিন রে সিলেক্ট করার পর একটু কার্ভটার উপরে নিচে নামায়ও, নামাইলে দেখবা যে উপরের দিকে উঠাইলে গ্রিন কালার হবে, নিচের দিকে নামাইলে দেখবা ম্যাজেন্টা কালার হবে। ঠিক আছে? তুমি দেখো ওইখানে কিন্তু ওই সম্পূরক কালারের কনসেপ্টটা আছে, যেটা কিনা আমরা আমাদের মোবাইলের অ্যাপসে দেখি। আজ কি ট্রাই করে দেখো, তাহলে সম্পূরক কালারের কনসেপ্টটা বুঝে যাবা। তাহলে মনে রাখবা কোনো একটা জিনিস যেই কালারটা শোষণ করে তার সম্পূরক কালারটা বিকিরণ করে। তাহলে আমি যদি একটু আবারও আমার আগের জায়গায় চলে যাই, এই যে K4Fe এটা যে একটা রঙিন যৌগ, এটা কেন রঙিন যৌগ? এখন যদি তোমাকে বলো এটা কেন রঙিন যৌগ, কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে যেই আমাদের অবস্থান্তর আয়নটা আছে সেই অবস্থান্তর আয়নের সাথে লিগ্যান্ড আছে।
যখন এদের সাথে লিগ্যান্ড থাকে তখন আমাদের ডি অরবিটালগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যারা অক্ষ বরাবর থাকে তাদের শক্তি হয় বেশি, যারা তল বরাবর থাকে তাদের শক্তি হয় কম। তো ইলেকট্রন আগে তল বরাবর প্রবেশ করে, তারপর অক্ষ বরাবর প্রবেশ করে। তাহলে এখন যখন আমরা এখানে সূর্যের আলো পড়বে তখন এদের মাঝখানে যেই পরিমাণ শক্তির পার্থক্য থাকে সেই পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রন জাম্প করে উপরে শক্তি স্তরে যায়, এবং যখন ইলেকট্রনটা আবার নিচের শক্তি স্তরে ফিরে আসে তখন আমরা কি দেখতে পাই বলো তো? বর্ণালী দেখতে পাই বা কালার দেখতে পাই। এখন তুমি দেখো যে এই শক্তির পার্থক্য যা, এটা যদি আমি জানি, এখান থেকে কি আমি করসপন্ডিং ল্যামডার ভ্যালু বের করতে পারি এই সূত্র অ্যাপ্লাই করে? তো এই শক্তির পার্থক্য সূর্যের আলোর এই যে এই ল্যামডার মান সূর্যের আলোর যে ল্যামডার সাথে মিলে যাবে সেটা শোষণ করবে, এবং কোনটা বিকিরণ করবে? ওই আলোর সম্পূরক কালারটা বিকিরণ করবে। এইভাবে হচ্ছে আমরা রঙিন যৌগ দেখতে পাবো। ঠিক আছে, আমি যদি একটু খেয়াল করো এর পরেরটা স্লাইডটাতে যাই, তাহলে দেখো এইখানে দেখো এই যে সুন্দর মতো দেওয়া আছে ক্রিস্টাল ফিল্ড তথ্য বা সিএফটির যে কনসেপ্টটা, এটা অলরেডি তোমরা জানো। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের T2G অরবিটাল, আর এটাকে আমরা বলি হচ্ছে ইজি অরবিটাল। এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ডেলির মান, এই ডেলির মানটা তোমার লিগ্যান্ডের উপর ডিপেন্ড করবে। কার উপর ডিপেন্ড করবে? লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে। এই পার্থক্যটা কম বেশি হইতে পারে। মানে মনে করো Fe2+ সাথে যখন ক্লোরিন থাকবে, সায়ানাইড থাকবে, হ্যাঁ, যখন FeCN6 থাকবে তখন দেখা যাবে এদের মাঝখানে এই যে উপরে দুইটা নিচে তিনটা গ্যাপ অনেক বেশি। আর যদি দেখো Fe2+ সাথে তোমার উইক লিগ্যান্ড থাকে, Cl থাকলো 6টা, হ্যাঁ, তখন দেখা যাবে কি জানো? এদের মাঝখানে গ্যাপ হবে অনেক কম। অর্থাৎ যে লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে এদের মাঝখানে শক্তির পার্থক্যটা কম বেশি হইতে পারে। লিগ্যান্ড যদি বেশি স্ট্রং হয় তাহলে শক্তির পার্থক্য বেশি হবে, লিগ্যান্ড যদি কম স্ট্রং হয় তাহলে শক্তির পার্থক্য কম হবে। এখন এই শক্তির পার্থক্য যত বেশি হবে, তুমি দেখো তো শক্তির পার্থক্য যত বেশি হবে, হ্যাঁ, তাহলে তার জন্য এই যে দেখো শক্তি যত বেশি তাহলে Hc/λ, দেখো শক্তির সাথে ল্যামডার কী ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে শক্তি যত বেশি হবে ভাইয়া, ল্যামডার মান তত কম হবে। তাহলে দেখো যখনই লিগ্যান্ড আসতেছে, লিগ্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে বা ধাতুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার উপর বেস করে এই জায়গাতে শক্তির পার্থক্য কম বেশি হবে, ডিফারেন্ট হবে। এবং এই কারণে আমরা এক একটা যৌগের জন্য এক এক কালার দেখতে পাই, এক এক যৌগের বর্ণ এক এক রকম হয়। এই বর্ণটা কার জন্য ডিফারেন্ট হয়? কার কারণে? লিগ্যান্ডের কারণে। কেউ বিকর্ষণ করে বেশি বড় শক্তি বিকিরণ করে, তাহলে বেশি বড় যদি শক্তি হয় তাহলে দেখো শক্তির পার্থক্য বেশি, তাহলে ল্যামডার মান কি? কম, রাইট? আর শক্তির মান যদি কম হয় তাহলে ল্যামডার মান কি? বেশি। তার মানে কি? শক্তির পার্থক্যের উপর ডিপেন্ড করবে আমাদের ল্যামডার মানটা কীরকম। তাহলে যেই ল্যামডা শোষণ করবে তার সম্পূরকটা কী করবে? বিকিরণ করবে, রাইট? তার সম্পূরক কালারটা বিকিরণ করবে। সো এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, বর্ণ নির্ভর করে দুইটা ধর্মের উপর। ধাতব আয়নে ডি অরবিটালের ইলেকট্রন কেমন আছে তার উপর, আর এটা হচ্ছে লিগ্যান্ডের সক্রিয়তার উপর, লিগ্যান্ডটা কি স্ট্রং না উইক তার উপর। ঠিক আছে, তো এটাই হচ্ছে কাহিনী। এখন দেখো যে লিগ্যান্ড যদি বেশি সক্রিয় হয় তাহলে কী হবে ভাইয়ারা? দেখো তো ডেল ই, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ডের শক্তিও বৃদ্ধি পায়, ডেলির পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে, আর ডেলির পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি? ল্যামডার মান কমে যাবে, রাইট? তাহলে বিকিরিত আলোর ল্যামডা কি? বাড়বে। বিকিরিত আলো বলতে তো বুঝছো সম্পূরক আলো, হ্যাঁ, যেটা এই যে দেখো যেই আলোটা শোষণ করবে তার সম্পূরকটা বিকিরণ করবে। সম্পূরক মানে উল্টাটা বিকিরণ করবে। তাহলে সে যদি কম শক্তির কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে তাহলে কি বিকিরণ করার সময় বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে, রাইট? এরপর কি বিকিরিত বা প্রতিফলিত আলো তীব্রতা বাড়ে, অবভিয়াসলি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এখানে খেয়াল করো, চারটা ধাতু দেওয়া আছে, দেখো চারটা যৌগ দেওয়া আছে। একটা হলো কপার, এখানেও কপার, একটু লক্ষ্য করো, চারটা জিনিস দেওয়া আছে আমাদের, একটু দেখো, কপার, এখানেও কপার। এই কপারেরই কিন্তু চারটা জটিল যৌগ দেওয়া আছে, দেখো তিনটা জটিল যৌগ দেওয়া আছে। এই যে তিনটা জটিল যৌগ দেওয়া আছে কপারেরই, দেখো সিম্পল জিনিস যে এইটার মধ্যেও চারটা লিগ্যান্ড আছে, এখানেও চারটা লিগ্যান্ড আছে, এখানেও ইথিলিন ডাইএমিন বা ইডি বা ইএন যেটাই বলি না কেন, এটা দুইটা দেওয়া আছে, মানে একই কথা। এখানেও সন্নিবেশ সংখ্যা 4ই, বাট দেখো চারটার কালার কিন্তু ডিফারেন্ট। এটা ব্লু, এটা গ্রিন, ওটা হচ্ছে তোমার হালকা ইয়েলো কালারের, গোল্ডেন কালারের। কথা হচ্ছে বা ব্রাউন কালারের। কথা হচ্ছে
যে এদের কালার কেন ডিফারেন্ট হচ্ছে। সবই তো কপারের জটিল যৌগ, বাট এদের কালার কেন ডিফারেন্ট, কারণ এখানে লিগ্যান্ডগুলো ডিফারেন্ট। তোমরা পড়ে আসছো লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে লিগ্যান্ডের শক্তির উপর ডিপেন্ড করে এই ডেল ই, মানে এদের মাঝখানে ব্যবধানটা বড় ছোট হবে, রাইট? লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে বড় ছোট হবে। তো এই ডেলির পরিমাণ যদি বড় ছোট হয়ে যায় তাহলে আমাদের কালারও কী হয়ে যাবে, বড় ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের জটিল যৌগের রঙিন যৌগ গঠন করার কাহিনী। যে রঙিন যৌগ কেন গঠন করে ভাইয়া, সিম্পল জিনিস, লিগ্যান্ড আসলে ডি অরবিটালগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়, অক্ষ বরাবরগুলো উপরে থাকে, তল বরাবরগুলো নিচে থাকে। এরপর আলো পড়লে নিচ থেকে উপরের দিকে ইলেকট্রন জাম্প করে, আর উপর দিকে ইলেকট্রন জাম্প করে যখন ইলেকট্রন নিচের দিকে আসে তখনই সে রঙিন যৌগ বা কালার মানে কালার তৈরি করে। ইলেকট্রন উপর থেকে নিচে আসলে কি তৈরি করে, বর্ণালী তৈরি করে, মানে কালার তৈরি করে। ঠিক আছে, কোন কালার শোষণ করবে, যেই কালার শোষণ করবে তার সম্পূরক কালারটা বিকিরণ করবে। ওকে, তার সম্পূরক কালারটা বিকিরণ করবে। তো দ্যাটস ইট। এবং একই যৌগের একই ধাতুর ভিন্ন ভিন্ন জটিল যৌগের কালার কেন ভিন্ন হয়, এটা ডিপেন্ড করে লিগ্যান্ডের উপর, লিগ্যান্ডের শক্তি মাত্রার উপর ডিপেন্ড করে তোমার যৌগগুলোর কালার ডিফারেন্ট হইতে পারে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। আমার মনে হয় মুখস্থর মতো হয়ে গেছে, যতবার ভাইয়া বলছি মুখস্থ হয়ে যাওয়ারই কথা এতক্ষণে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এর পরবর্তীতে দেখো এখানে কিছু জটিল যৌগের বর্ণ দেওয়া আছে, যে কোন জটিল যৌগের বর্ণ কীরকম, এটা একটু মুখস্থ করে ফেলতে হয়। এগুলা জাস্ট 2-3 বার একটু মুখস্থ করবা তোমরা। এগুলা মুখস্থ জিনিস, এগুলো মনে রাখতে হয়, মাঝে মধ্যে এমসিকিউতে আসে। ইটস ফর এমসিকিউ, আর কিচ্ছু না। এখানেও আমাদের এই যে ধাতব আয়ন আছে এবং তাদের বর্ণ কী, হ্যাঁ, এইগুলোর যৌগগুলোর বর্ণ কী, এগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে। সো এমসিকিউর জন্য এই জিনিসগুলো বেশ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো মুখস্থ করতে হবে, বোঝার কিছু নাই। কি বুঝবো এখানে, এটার কালার সবুজ, এটার কালার বাদামি, বোঝার কিছুই নাই। তো আমরা সবাই একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু মনে রাখবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে এই চারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই লাস্টের চারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা জটিল যৌগ দেখলাম ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কঠিন, বাট আমার মনে হয় না যে খুব বেশি তোমাদের প্যারা হয়েছে বুঝতে। দেখো যে না, ইয়ার ব্যাপারটা আরেকবার দেখবা। হ্যাঁ, তোমরা হচ্ছে যে ভাইয়া যেটা বললাম লিগ্যান্ড ডিফারেন্ট, তাই হ্যাঁ, এই রঙিন যৌগ কেন গঠন করে এই ব্যাপারটা আরেকবার একটু দেখবা। ঠিক আছে ভাইয়ারা, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।